নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি শোনাচ্ছি শঙ্করের লেখা সম্রাট ও সুন্দরী উপন্যাসখানির দ্বিতীয় পর্ব। সার্পেন্টাইন লেন থেকে সানি পার্ক, কি চমৎকার! বীরেশ্বর ভাবলেন, এখানেই নাটকটা শেষ হলে কি সুন্দর হতো। রূপকথা হলে এখানেই লেখা হতো। তারপর বীরেশ্বর ও শ্যামা রাজরানী হয়ে সুখে দিন যাপন শুরু করল এবং পুত্র পৌত্রাদিক্রমে ঘর সংসার করতে লাগলো। কিন্তু জীবনের নাটক তো রূপকথার মতো অত সহজে শেষ হয়ে যায় না। নেদু মল্লিক ইতিমধ্যে একদিন রাজদর্শনে এলেন। বললেন, বীরেশ্বর, সারা জন্ম শুধু খেটেই মরবে? স্বাদ আহ্লাদ যা আছে তা পুড়িয়ে নেবে না? বীরেশ্বর হেসেছিলেন। টাকার লোভ তার বেড়েছে, আরও অনেক টাকা তিনি রোজগার করতে চান। সেই সঙ্গে আরও অন্য কিছুর জন্যে ইদানিং মনটা চনমন করে ওঠে। কিন্তু কুসুম কুমারীর অ্যাডভেঞ্চারে তিনি বেশ ধাক্কা খেয়েছেন। নেদু মল্লিক বললেন, অনেক দিন হইচই হয়নি বীরেশ্বর, চলো কোহিনূর থিয়েটারে রাজারানী অভিনয় হচ্ছে, চলো চলো দুজনে দেখে আসি। অতীতের নাটকটা যখনই বেশ জমে উঠছিল, তখন কোহিনূর থিয়েটারের মালিক বীরেশ্বর আচমকা বর্তমানে ফিরে এলেন। আকাট গদ্যের মতো বেয়ারা অর্জুন এসে বলল, কর্পোরেশন অফিস থেকে একজন লোক দেখা করতে এসেছে। বিরক্ত হলেন বীরেশ্বর। এসব লোক কেন আসে তার জানা আছে। কোনো একটা ছুতো ধরে দেখা করে ফ্রি পাস চাইবে। বীরেশ্বর বললেন, নরহরিবাবুর কাছে নিয়ে যাও, আমি ব্যস্ত আছি। অর্জুন এবার বীরেশ্বরের হাতে একখানা খাম দিল। খামের ওপর ওই গোল গোল মেয়েলি হাতে লেখা বীরেশ্বরের চেনা। মধুমালতে লিখেছে, শ্রীযুক্তবাবু বীরেশ্বর রক্ষিত, শ্রদ্ধাস্পদেষু। খামটা বীরেশ্বর খুলতে যাচ্ছেন, এমন সময় অর্জুন খবর দিল আর এক মেম সাহেব এসেছিলেন। কে? লিপিকা? আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন নাট্যকার ও নির্দেশক বীরেশ্বর রক্ষিত। লিপিকার সঙ্গে সাক্ষাতের সময় থিয়েটারের মালিক বলে নিজেকে প্রচার করতে ইচ্ছে হয় না বীরেশ্বরের। নাট্যকার ও নির্দেশক বীরেশ্বরের ওপর তখন তিনি আলোর ফোকাস ফেলতে চান। মালিক ও নাট্যকারের এই দ্বৈত ভূমিকার একটা ইতিহাস আছে। মালিক হবার কিছুদিন পরেই বীরেশ্বর লক্ষ্য করেছেন, গাঁটের কুড়ি খরচ করে হাজার হাজার টাকা রিস্ক নিয়ে যিনি থিয়েটার কোম্পানি চালাচ্ছেন, জনগণের হৃদয়াসনে তার কোনো স্থান নেই। পাবলিক মাতামাতি করে অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে, আর অভিনেত্রীগুলো লেখক দেখলেই মোমবাতির মতো বিনয়ে বিগলিত হয়। ঔপন্যাসিক নগেনপাল সেবার নাটক দেখতে এলেন। শীর্ণ বাতে পঙ্গু শ্যামবর্ণের নগেনপাল অভিনয় দেখছেন খবর পেয়ে সেদিন গ্রিন রুমে নটনটীদের মধ্যে কি উত্তেজনা কি উত্তেজনা। লাঠির ওপর ভর করে নগেনপাল বিরতির সময় গ্রিন রুমে সকলের সঙ্গে দেখা করতে এলেন। অমন যে গর্বিতা গম্ভীর সুন্দরী লিপিকা, সেও কেমন কিশোরী বালিকার মতো সাহিত্যিকের দিকে এগিয়ে এলো এবং পায়ে হাত দিয়ে নমস্কার করে মাথার পদধূলি গ্রহণ করল। সাহিত্য সম্রাট ও সুন্দরীর সেই সাক্ষাৎকার বীরেশ্বরের হৃদয়ে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছিল। সাহিত্য সম্রাট নগেনপাল মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। মোটা চশমার কাঁচের মধ্যে দিয়ে উদ্ভিন্ন যৌবনা লিপিকার দিকে তাকিয়ে নগেনপাল বলেছিলেন, তোমার নৃত্য সুন্দর হচ্ছে, বিজয়িনী হও এই আশীর্বাদ করি। ব্লাউজের বুকের কাছ থেকে অটোগ্রাফের খাতা বার করেছিল লিপিকা এবং সেখানে স্বাক্ষর দিয়ে সাহিত্য সম্রাট আবার লিখেছিলেন, বিজয়িনী হও। বীরেশ্বর রক্ষিত নিজের চোখে সেই দৃশ্য দেখেছিলেন। রাত্রে সেদিন বীরেশ্বর স্বপ্ন দেখলেন, পোষ না মানা টাট্টু ঘোড়ার মতো বেপরোয়া লিপিকা হঠাৎ শান্ত হয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। খুব কাছে এগিয়ে এসে সবিস্ময়ে জিজ্ঞেস করছে,
আপনি লেখক, নাট্যকার, নির্দেশক বীরেশ্বর রক্ষে? ব্লাউজের ফাঁক থেকে ছোট্ট স্বাক্ষরে খাতাটা বার করে নিজের হাতে নায়ক বীরেশ্বরের দিকে এগিয়ে দিয়ে মিষ্টি গলায় অনুরোধ করছে, আমাকে কিছু লিখে দিন, এমন কিছু যা চিরকাল আমার জীবনের পাথেয় হয়ে থাকবে। বীরেশ্বরও লিপিকার হাতের স্পর্শ সুখ অনুভব করার পর সস্নেহে অটোগ্রাফ খাতায় লিখতে যাচ্ছিলেন, বিজয়িনী হও। হঠাৎ সেই সময় স্বপ্ন ভেঙে গেল। লিপিকা যেন স্বপ্নেও সহজে ধরা দিতে চায় না। আজ লিপিকা নিজেই দেখা করতে এসেছে শুনে খুব ভালো লাগছে বীরেশ্বরের। কিন্তু কোথায় লিপিকা? অর্জুন ঘুরে এসে বলল, কই দেখছি না তো। দুই মেম সাহেব প্রায় একই সঙ্গে এসেছিলেন কোহিনূরে। দরজা ভেজিয়ে দিয়ে সাহেব কোনো প্লট ভাবছেন আন্দাজ করে অর্জুন তখন বীরেশ্বরকে জ্বালাতন করেনি। লিপিকা কোনো চিঠি না রেখেই চলে গিয়েছে, আর বড়দিদি বুকিং অফিস থেকে খাম চেয়ে নিয়ে এক টুকরো চিঠি লিখে ভিজে ঠোঁটে সেই খাম বন্ধ করে অর্জুনের হাতে রেখে গিয়েছেন। ইডিয়েট কোথাকার! ভীষণ রেগে উঠলেন বীরেশ্বর রক্ষিত। লিপিকা এলো, অথচ তাকে কেউ ডেকে দিল না। কি কুক্ষণে যে দরজাটা তিনি ভেজিয়ে রেখেছিলেন। লিপিকা, তুমি এলে, অথচ দেখা না করেই চলে গেলে। বীরেশ্বরের মনটা ছটফট করছে। বীরেশ্বরের ফোন বাজছে। কে এই সময় ফোন করতে পারে তা বীরেশ্বর জানেন। গম্ভীর মুখে বীরেশ্বর ফোন তুলে নিলেন। ওপাশে শ্যামা, যার ভালো নাম প্রমোদা, কে রেখেছিল ভগবান জানেন। প্রমোদের নাম গন্ধ অবশিষ্ট নেই এই মেয়ে মানুষটির মধ্যে। ঘর সংসার ভাঙিয়ে এই রমণীটিকে একদিন তিনি বার করে এনেছিলেন ভাবতে অবাক লাগে বীরেশ্বরের। কেন আমি বাহির হলেম কেউ তা জানে না। টেলিফোনের অপর প্রান্তে সানি পার্কে সুসজ্জিত অট্টালিকায় দোতলার এক কোণে ৪৫ বছরের শ্যামাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন বীরেশ্বর রক্ষিত। স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে আকারে বিপুলা হয়নি শ্যামা, কিন্তু ওর শরীরে নমনীয়তার অভাব লক্ষ্য করেন বীরেশ্বর। ওর সারা শরীরে যেন রুক্ষতা ছড়িয়ে আছে, অথচ রমণী অঙ্গের ঈষদুষ্ণ কোমলতা ছাড়া আজকাল বীরেশ্বরের কিছুই ভালো লাগে না। শ্যামাকে এক এক সময় প্রচণ্ড অকৃতজ্ঞ মনে হয় বীরেশ্বরের। মলঙ্গা লেনের যে বাড়িতে ওর জন্ম, যে বাড়ির সিঁড়ির কাছে বীরেশ্বরের সঙ্গে ওর প্রথম দৃষ্টি বিনিময়, সে বাড়িটা একদিন পাবলিককে দেখিয়ে আনবেন বীরেশ্বর। সেখান থেকে বেরিয়ে ভায়া সার্পেন্টাইন লেন এবং ফিয়ার্স লেন আজ শ্যামা যে সানি পার্কে পৌঁছেছে, তার জন্য মুখে হাসি সব সময় লেগে থাকা উচিত ছিল। কিন্তু শ্যামাকে জিজ্ঞেস করুন, সে নির্দ্বিধায় বলবে সার্পেন্টাইন লেনের সেই এক কামরা ভাড়াটে বাড়িতে, যেখানে কলপায়খানা বারোয়ারি, যেখানে আলাদা কোনো রান্নাঘর ছিল না, সেখানেই সবচেয়ে সুখী ছিল সে। বীরেশ্বর ভাবলেন, বড়লোকদের বউয়ের এও এক ধরনের বিলাসিতা। তারা মাঝে মাঝে অতীতের অভাব অনটনকে ঘিরে কল্পলোকের স্বর্গ তৈরি করতে ভালোবাসে। শ্যামাকে একদিন বীরেশ্বর জিজ্ঞেস করেছিলেন, তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কোনটা শ্যামা? বীরেশ্বর আন্দাজ করেছিলেন শ্যামা বলবে 15ই ফাল্গুন, যেদিন বীরেশ্বরের হাত ধরে শ্যামা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু শ্যামা উত্তর দিল 21শে জানুয়ারি, যেদিন বিপ্লবী গণেশ মিত্রের সঙ্গে ওরা তোমাকে ধরে নিয়ে গেল। সমস্ত রাত কেঁদেছি, অজানা ভয়ে শিউরে উঠেছি, কিন্তু সঙ্গে সঙ্গে গর্বে বুকটা ভরে উঠেছিল। বুঝতে পেরেছিলাম মানুষ চিনতে আমার ভুল হয়নি। আমি যার তার হাত ধরে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসিনি। রোমাঞ্চকর সেই রাত্রের গল্প খোকনকে শ্যামা কতবার যে শুনিয়েছে তার ইয়ত্তা নেই। আগুনের মতো তেজস্বী গণেশ মিত্র পুলিশের কালো গাড়িতে চড়েও আপন মনে আবৃত্তি করে যাচ্ছিলেন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অল রাবিশ, বীরেশ্বর আপন মনে মন্তব্য করলেন।
ক্ষয় নাই যদি, তাহলে গণেশ মিত্তিরের সহকর্মী পুরন্দর সিং কেন পুলিশের গুলিতে নিহত হলো? গণেশ মিত্তির নিজে কেন কারাগারের অন্ধকারে ক্ষয় রোগের শিকার হলেন? সেই ক্ষয় রোগী শেষ পর্যন্ত নিঃশেষিত হলেন গণেশ মিত্তির। তাও কি আনন্দ! স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মরতে পারছি, এর থেকে কি আনন্দ হতে পারে? বলেছিলেন মৃত্যু পথযাত্রী গণেশ মিত্র। ভাগ্যে মৃত্যুর আগে তার সঙ্গে নিজের ছবিটা তুলতে পেরেছিলেন বীরেশ্বর রক্ষিত। শ্যামা ও পুত্র খোকনের কাছে বীরেশ্বরের সেই ছবিটা সবচেয়ে প্রিয়। স্টেনলেস স্টিল ফ্রেমের মধ্যে ঢুকিয়ে ছবিটাকে ড্রেসিং টেবিলের ওপর সযত্নে রেখে দিয়েছে শ্যামা। টেলিফোনে শ্যামা শান্ত অথচ শীতলভাবে জিজ্ঞেস করল, এখন কি করছো? কাজ, কাটা জবাব দিলেন বীরেশ্বর। তার এই কাজের মধ্যে ঢোকবার চেষ্টা শ্যামা কোনোদিন করেনি। এই ব্যাপারে স্বামীকে অপার স্বাধীনতা দিয়েছে সে। শ্যামা বড় শান্ত, বিশেষ কোনো দাবি করে না। শ্যামা একটু মুখরা এবং পজিটিভ হলে বীরেশ্বর বোধহয় অন্যরকম হতেন। বেলের শরবতটা খেতে ভোলনি তো? শ্যামা এবার মনে করিয়ে দিল। অনেকক্ষণ খেয়েছি। এবার কাটা উত্তর দিলেন বীরেশ্বর। শ্যামা বলল, আহমেদাবাদ থেকে খোকার খবর এসেছে। আহমেদাবাদ ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ ওকে আরও 1 বছরের রিসার্চ স্কলারশিপ দিচ্ছে। তুমি কি বলো? বীরেশ্বরের মতামত শ্যামা এবং খোকন কারও অজানা নয়। তিনি চান ছেলে ক্রমশ সিমেন্টের ব্যবসায় ঢুকে পড়ুক। বীরেশ্বর বললেন, যতই ডিগ্রি জোগাড় করুক, কোনো চাকরি থেকেই ও দিনে 1000 টাকা মাইনে পাবে না। বীরেশ্বর প্রাইভেট লিমিটেডে এখনও সে সুযোগ রয়েছে। আমি কি বলবো বলো, ও তো কারুর কথা শুনতে চায় না। দুঃখের সঙ্গে উত্তর দিল শ্যামা। যদিও একমাত্র সন্তান, তবু বীরেশ্বর রক্ষিত এই মুহূর্তে খোকন সম্বন্ধে চিন্তা করার মেজাজ পাচ্ছেন না। একটু থেমে হঠাৎ শ্যামা জিজ্ঞাসা করল, আজকে তারিখটা মনে আছে? স্ত্রীর কথায় বীরেশ্বরের মনে পড়ে গেল এই দিনেই ব্রিটিশ আমলে সার্পেন্টাইন লেনে তিনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন। হুঁ। টেলিফোনের মাধ্যমে বীরেশ্বর একটা চাঁচাছোলা শব্দ করলেন, যেন পরাধীন আমলে সেই স্বদেশী ব্যাপারটা এমন কিছুই নয়। উত্তরটা যে স্ত্রীর মনোপুত হবে না তা বীরেশ্বর জানেন। এবার সামান্য দ্বিধার পর শ্যামা সলজ্জভাবে জিজ্ঞেস করল, তুমি ফিরছ তো? বীরেশ্বর কিছুই এখনো ঠিক করেননি। গম্ভীরভাবেই বললেন, দেখি, অযথা চিন্তা করো না। টেলিফোন নামিয়ে দিয়ে উপরের এবং নিচের চোয়াল চেপে ধরলেন বীরেশ্বর রক্ষিত। হাতের খামটা ছিঁড়ে ফেলে এবার মধুমালতী চিঠিটা বার করলেন। সুন্দর হস্তাক্ষরে মধুমালতী লিখেছে, শ্রীচরণ কমলেশু, আজ আসছেন তো? ইতি। বেশ বিপদে পড়া গেল। শ্যামারক্ষিত ও মধুমালতী গুপ্তা, 2 নারী একই দিনে একই সময়ে বীরেশ্বরের উপস্থিতি কামনা করছে। নাটকে এবং সাহিত্যে একেই বলে ত্রিকোণ প্রেমের খেলা। ত্রিকোণ নয়, চতুষ্কোণ। লিপিকার মিষ্টি মুখটা মনে পড়তেই বীরেশ্বর নিজের ভুল বুঝতে পারলেন। এই মুহূর্তে অবচেতন মনে লিপিকার সান্নিধ্যে কামনা করছেন বীরেশ্বর। লিপিকা কেন এসেছিল কে জানে। সে তো কোনোদিন এর আগে বীরেশ্বরের সঙ্গে একান্ত সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেনি। বীরেশ্বর এবার হাতের চিঠিটার দিকে তাকালেন। মধুমালতী আজকেই বাড়িতে যাবার নিমন্ত্রণ জানালো। কেন? ওহো, 21শে জানুয়ারিটা যে ওখানেও মূল্যবান হয়ে আছে। কি আশ্চর্য! ইংরেজি বছরে প্রথম মাসটা ঘুরে ফিরে বীরেশ্বর রক্ষিতের জীবনে কী রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বীরেশ্বর রক্ষিতের কথা তো অনেকক্ষণ ধরে শুনছেন। এবার অনুগ্রহ করে আমাকে সময় দেবেন একটু। আমার নাম মধুমালতী গুপ্ত। আপনারা অনেকেই হয়তো আমাকে দেখেছেন, না দেখলেও পরিচয়ের কোনো অসুবিধে নেই।
বৃহস্পতি, শনি, রবি এবং যে কোনো ছুটির দিনে কোহিনূর থিয়েটারের কাউন্টার থেকে 2 টাকা থেকে 12 টাকা পর্যন্ত যে কোনো দামের একখানা টিকিট কেটে নির্দিষ্ট সময়ে হলে ঢুকলেই স্টেজে আমাকে দেখতে পাবেন। কোহিনূরের বর্তমান নাটকে আমি হিরোইনের পাঠ করছি। খবরের কাগজের বিজ্ঞাপনে আমার নামে বড় করে ছাপা হয়েছে অনেক দিন, অনেকবার। এই নাটকে আমি আদর্শবাদী নায়ক সুরজিতের অধ্যাপিকার স্ত্রী। সমাজের যা কিছু অন্যায়, যা কিছু অন্ধকার, তাই আমি প্রসন্ন হৃদয়ে দূর করতে চাই। সুরজিতের সঙ্গে প্রথম সাক্ষাতের পর আমার সঙ্গে একটা প্রেমের দৃশ্য আছে জানেন। সেই লাভ সিনটা আমি খুব মন দিয়ে করি। আমার ধারণা ছিল অভিনব ওই লাভ সিনটা দেখবার জন্যই দর্শকের চাপে কোহিনূর থিয়েটারের হল ভেঙে পড়ে। গতকাল আচমকা শুনলাম ম্যানেজার নরহরি কাউকে বলছে আমার জন্যে মোটেই নাকি ভিড় হয় না, টিকিট বিক্রি হয় লিপিকার জন্যে, পাশ্চাত্য নৃত্য পটীয়সী লিপিকা সেনের জন্যে। লিপিকার পাঠখানাও আপনাদের দেখতে অনুরোধ করি। নাটকের এক নাটকীয় অংশে আমি একটু মনমরা হয়ে আছি। আমার জন্মদিনে আমাকে খুশি করবার জন্য আমার ধনপতি স্বামী বাড়িতে একটু আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। লিপিকা সেন সেই পার্টিতে ক্যাবারে নাচ নাচবে। নারী অঙ্গের নানা ভঙ্গি দেখিয়ে লিপিকা অনেকগুলো হাততালি পায়। সেই সঙ্গে হলের বিভিন্ন জায়গা থেকে একই সঙ্গে সিটি বেজে ওঠে। চাপা অথচ নোংরা উত্তেজনা চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু লিপিকার নাচ শেষ হবার পরেও অনেকক্ষণ নাটক থাকে। তখন আমি সব। সুরজিতের সঙ্গে তার অধ্যাপিকার স্ত্রীর অনেক ঘটনা ঘটে। জীবন সম্বন্ধে কিছু গভীর উপলব্ধির সুযোগ দর্শকরা পেয়ে যান। বিনোদ মাসিমা বলেছিলেন, রঙ্গমঞ্চ সস্তা আমোদের জায়গা নয়, এখানে বিশ্বরূপের প্রতিফলন হওয়া চাই। তবু আজও একটু আগে কোহিনূর থিয়েটারে শুনে এলাম টিকিট বিক্রি যা হয় তা লিপিকা সেনের জন্যে। বক্স অফিস নাকি এখন তারই ব্রেসিয়ারে বাঁধা। মাপ করবেন, আঁচল কথাটা ব্যবহার করবে ভেবেছিলাম, কিন্তু লিপিকা প্রায় বিবস্ত্রা হয়েই নাচে। তার আঁচল থাকে না। শখ করে বীরেশ্বরবাবু খবরের কাগজের আতপাতা জুড়ে নৃত্যপটীয় শিল্পিকার নিম্নাঙ্গের ছবি বিজ্ঞাপন দিচ্ছেন না। আমি ভেবেছিলুম নরহরিবাবুকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠাই এবং বীরেশ্বরবাবুর কাছে টেনে নিয়ে যাই। ওকে জিজ্ঞেস করি, কামনা বাসনা নাটকের প্রথম 50 অভিনয় রজনীতে লিপিকা তো কোনো অংশগ্রহণ করেনি, তখন কেন হাউসফুল হয়েছিল? মধুমালতীর অভিনয় নিয়ে শহরের সব কাগজে এখনও কেন সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা ছাপা হয়? হয়তো ভাবছেন আমি খুব হিংসুটে, অপর এক নারীর সৌভাগ্য সহ্য করতে পারছি না। প্রথম সুযোগেই পাবলিক থিয়েটারে নোংরামি নিয়ে প্রকাশ্যে মাতামাতি করছি। বিশ্বাস করুন, এসব কিছুই ইচ্ছে নেই আমার। নীরবে চোখের জল ফেলতে ফেলতে থিয়েটারের নোংরামি আমি যত দেখেছি তার থেকে বেশি বোধ হয় বাংলা নাট্যমঞ্চের এই 100 বছরের ইতিহাসে মাত্র আর একজনই সহ্য করেছেন। আমি বিনোদিনী দাসীর কথা বলছি। নুটি বিনোদিনীর অসহায় জীবনের শেষ অঙ্কে আমার সঙ্গে তার খুব ভাব হয়েছিল। কর্নওয়ালিস স্ট্রিটে যে বাড়িতে বিনোদিনীর জন্ম, এখন সেখানে জয়মাকালী বোর্ডিং হাউস। সে বাড়িটাও নিজের হাতে তিনি আমাকে দেখিয়েছেন। উত্তর কলকাতার রাজাবাগানে তার শেষ জীবনের আশ্রয়স্থলের পাশেই থাকতাম আমি। অকালে মরে যাওয়া মেয়ে শকুন্তলা সম্পর্কে নিজের লেখা কবিতা আমি বিনোদিনীর নিজের মুখে শুনেছি। সে এক আশ্চর্য অভিজ্ঞতা। থিয়েটারে দামি টিকিট কেটেও এই বিনোদিনীকে কেউ কোনো দিন দেখতে পায়নি। আমার তখন কতই বা বয়স, 12 কি 13। বিগত যৌবনা এবং থিয়েটারের সম্পূর্ণ বিস্তৃত বিনোদিনী তখন মৃত্যু পথযাত্রী। আমি থিয়েটারে ঢুকেছি শুনে বিনোদিনী বলেছিলেন, মর ছুরি, নরকে যাবার আর জায়গা পেলি নে।
স্বর্গ নরক কোনো কিছুই সেই বয়সে আমার পরিচিত নয়। সত্যি কথা বলতে কি, নরকের মধ্যেই আমার জন্ম। আমার মা সুহাসিনীও এই সিনেমা থিয়েটার লাইনে ছিলেন। বিনোদ মাসির কথায় রেগে গিয়ে আমার মা বলেছিলেন, ওই ডাইনি বুড়ির বাড়িতে তুই একদম যাবি না। যখন বয়স ছিল তখন সারা কলকাতা শহরকে কোড়ে আঙ্গুলে নাচিয়েছে। এখন ৭২ বছর বয়সে মাগি মা সারদা মনের পাটে নামতে চায়। নুটি বিনোদিনীর মৃত্যুদিনটা আজও আমার মনে আছে। ৭২ নয়, ৭৮ বছর বয়সে মারা গিয়েছিলেন বিনোদিনী দাসী। ১৯৪১ সালের কোনো একটা তারিখ হবে, আমার ঠিক মনে নেই। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমার চোখের সামনেই নিরাভরণ খাটে চড়ে সকলের অলক্ষ্যে প্রায় নিঃশব্দে বঙ্গ রঙ্গালয়ের মুকুটহীন সম্রাজ্ঞী নিমতলা ঘাটে চলে গেলেন। একদিন যার কৃপাদৃষ্টির জন্য কলকাতার রূপমুগ্ধ ধনপতিরা লক্ষ মুদ্রা ব্যয় করতে রাজি ছিলেন, সেদিন রাজপথের কেউ তার দিকে তাকিয়েও দেখল না। আমার সম্বন্ধে বিনোদিনী বলেছিলেন, সুহাসিনী জেনে শুনে মেয়েটা সর্বনাশ করল। এর থেকে মালতীকে কলসি ও দড়ি কিনে দিল না কেন? কচি মেয়েটা কাশ্মীর তীরের বাঁধানো ঘাট দিয়ে হেঁটে গিয়ে গঙ্গায় ডুবে মরত। আমি তখন ওসব কথার তাৎপর্য কিছুই বুঝিনি। মাঝে মাঝে রূপবাণী সিনেমার পাশের রাস্তায় রাজাবাগানে বিনোদবাসী নিজের বাড়ির ছাদে উঠে খেলা করতাম। আমারও মাসি, আবার ডাক সাইটে অভিনেত্রী তারাসুন্দরী যখন আসতেন, তিনিও ডাকতেন মাসি। বিনোদ মাসির ঘরে কতবার গিয়েছি। শোবার ঘরে উঁচু পালঙ্ক, তাতে মই লাগানো, অনেক ফটো ও রঙিন ছবিও ঝুলত দেওয়াল থেকে। সেই বয়সেও আপন মনে অর্গ্যান বাজিয়ে গান গাইতেন। রং আমার থেকেও অনেক কালোই ছিল। গহনা পরতেন কানে, গলায়, হাতে, কোমরে, সর্বদা চটি পরতেন। বাড়িতে পুজো পাঠ লেগেই ছিল। রাগ হলে হাঁক দিয়ে গাল পাড়তেন। আমাকেও একদিন বলেছিলেন, দেখিস ছুরি, থিয়েটারে জড়িয়ে পড়ে জীবনটা নষ্ট করিস না। জালে জড়িয়ে পড়ে জীবনটা নষ্ট করলাম কি না তার হিসেব নিকেশ শেষ হতে এখনো কিছুদিন লাগবে। ওদের হিসেবপত্রে এখন আমার আর মন বসছে না। এখন আমি ওর জন্যে অপেক্ষা করছি। রাজাবাগান থেকে বেরিয়ে অভিজ্ঞতার অনেক নোংরা নর্দমা এবং বাঁকা চোরা গলি পেরিয়ে এখন আমি বাগবাজারের এই কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে হাজির হয়েছি। ট্রাম রাস্তা থেকে বেরিয়ে আমাদের রাস্তাটা ক্রমশ সরু হয়ে গিয়েছে, কিন্তু একখানা মোটর ঢোকবার মতো ব্যবস্থা আছে। ঘড়িতে এখন রাত 10টা। কি আশ্চর্য এই দেহ সর্বস্ব জীবন, যিনি একদিন শুধু আমাকে দূর থেকে চোখে দেখা দেখবার জন্যে দিনের পর দিন থিয়েটারে টিকিট কেটে সামনের সারিতে বসে থাকতেন। আমার সঙ্গে একবার একান্তে কথা বলবার জন্যে ধনুর ভাঙা পণ করে বসেছিলেন, আজ তার আর কোনো উৎসাহ নেই। এই রাত্রে আমি তার জন্য অপেক্ষা করছি। আমি তাকে চিঠি লিখেছি, কিন্তু তিনি এখনো কোনো খবর পাঠাননি। আমার মা তখনও বেঁচে ছিলেন। বীরেশ্বরবাবুকে দেখে প্রথম দিনেই তিনি বলেছিলেন, মধু, লোকটা ভালো হবে বলে মনে হচ্ছে না। মেয়ে মানুষের গতর যতক্ষণ আছে ততক্ষণ মৌমাছির অভাব হয় না। সময় থাকতে থাকতে গুছিয়ে নে তুই। এমন মানুষ দেখ যে তোকে বিনোদ মাসের ছোট কর্তা সিংহী মশাইয়ের মতন অসুখে বিসুখে বিপদে আপদে ত্যাগ করবে না। আমি কোনো উত্তর দিইনি জানেন। আমি তখন অন্য স্বপ্নে মশগুল। যাত্রা থিয়েটারের অভিনেত্রীদের কত রকম খেয়াল থাকে। বিনোদিনী মাসির আমার কথা আমি মন দিয়ে পড়েছি। কত সহজে নিজেকে পতিতা, বারাঙ্গনা ইত্যাদি বলে বর্ণনা করে অভিনেত্রী বিনোদিনীকে তিনি নিচু করেছেন। বিনোদিনী মাসির পরে দীর্ঘদিন ধরে বাংলা স্টেজের ওপর দিয়ে কত মানুষের বিচিত্র শোভাযাত্রা পেরিয়ে গেল। বারাঙ্গনা, পতিতা ইত্যাদি কথায় এখন মানায় না, আমার গা ঘিন ঘিন করে ওঠে।
এই যে রাত 10টার সময় আলো জ্বেলে আমি বীরেশ্বরবাবুর জন্য বসে আছি, তা কিন্তু অর্থের জন্য নয়। ওর জন্যে রান্নাও করে রাখতে বলেছে অমূল্যদিকে। আমি নিজেও ফুলকপির বাটি চচ্চড়ি রেঁধেছি। আমার এই রান্নাটা উনি খুব পছন্দ করেন। অথচ দেখুন, আমি জানিই না কেষ্টদাসকুণ্ডু স্ট্রিটে আজ তার পায়ের ধুলো পড়বে কিনা। আমি তখন থিয়েটার পাড়ায় কিছুটা নাম করেছি। বড় পার্টির লোভে রংমহল, স্টার, মিনার্ভা এবং আরও কয়েকটা রঙ্গালয়ে ঘুরে আমি যোগ দিয়েছি আজকের কোহিনূরে। কি পবিত্র নাম কোহিনূর! সে যুগের অনন্য কীর্তিমানরা একদিন এই স্টেজে অভিনয় করে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। নাট্যকার অধর চ্যাটার্জি আমাকে অন্য থিয়েটার থেকে ভাঙিয়ে এখানে এনেছিলেন। ওখানে যা মাইনে পেতাম তার থেকে 25 টাকা কমেই আমি কোহিনূরে চলে এসেছিলাম। প্রথম পরিচয়ের পরেই অধর চ্যাটার্জি জিজ্ঞেস করেছিলেন, মধু, তুই কি চাস, টাকার বান্ডিল না অভিনয়ে সুনাম? অধরবাবুর কাছেই আমার কৃতজ্ঞতা শেষ নেই। অভিনয় জগতের অনেক কিছু শিখেছি ওনার কাছে। এক বইতে আমার ডবল রোল ছিল। আমি একবার ভদ্রঘরের বধূ আর একবার বারাঙ্গনা। পতিতা জীবনের অনেক কিছু আমি নিজের চোখে দেখেছি। আর ভদ্রঘরের বধূ হওয়ার স্বপ্নই তো আমার চোখে সারাক্ষণ লেগেছিল। অধরবাবু আমাকে কত সহজে দুজনের পার্থক্য বুঝিয়ে দিলেন। বললেন, কুলললনাদের মুখে হাসি থাকবে, কিন্তু বাইরের লোক তা জানতে পারবে না। আর বারাঙ্গনাদের কাছে হাসি হচ্ছে কামদেবের ধনু। এই অস্ত্র ভরসা করে বারবার তাকে পুরুষ মৃগয়ায় বার হতে হবে। বুঝেছিস? অধরবাবুর উপদেশ মতো আয়নার সামনে আমি 1 সপ্তাহ বিভিন্ন হাসির মহড়া দিয়েছিলাম। যা হোক, অধরবাবু যখন জিজ্ঞেস করলেন, তুই কি চাস, আমি বললাম, টাকার বান্ডিল তো অন্য পথেও রোজগার করা যায়। থিয়েটার পাড়ায় কত মেয়েই তো অভিনয়ের অওয়া ক না শিখেও শুধু দেহ খাটিয়ে বাবুদের কৃপায় বাড়ি গাড়ির মালিক হয়েছে। টাকায় রুচি নেই আমার, আমি অভিনয়ের সুযোগ চাই। অধর চ্যাটার্জি আমাকে তখন হরেন্নিয়োগীর কোহিনূর থিয়েটারে নিয়ে এলেন। অধর চ্যাটার্জি চুপি চুপি বললেন, দেখ না আরও কি কি হয়। বিরাট বিরাট স্বপ্ন আছে এই হরেন্নিয়োগীর চোখে। অতি অমায়িক, অতি সাত্ত্বিক লোক। মদ, মেয়ে মানুষ, কোনো কিছুর দোষ নেই ভদ্রলোকের। শিশির ভাতুরীও আমাদের দলে যোগ দিলেন বলে। ভাতুরী মশাইয়ের নাম শুনে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠেছিল। কতবার তার অভিনয় দেখে সর্বশরীর রোমাঞ্চিত হয়েছে। বাড়ি ফিরে এসে সারা রাত ঘুমোতে পারিনি। বিনোদবাসীর কাছে শুনেছি গিরিশ ঘোষের ওই ঐশ্বরিক ক্ষমতা ছিল। থিয়েটার ছাড়বার 50 বছর পরেও গিরিশ ঘোষের কথা বলতে গিয়ে বিনোদবাসীমার শ্রদ্ধা ভক্তিতে কেমন যেন হয়ে যেতেন। প্রিয় ভাতুরী মশাইয়ের সঙ্গে অভিনয় করব, এই আহ্লাদে 7-5 না ভেবে চলে এলাম কোহিনূর থিয়েটারে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। শিশির ভাদুরী শেষ পর্যন্ত এখানে এলেন না। উনি আসছেন করতে করতে 1টা বছর কেটে গেল। নাট্যাচার্যের খুব কাছে আসবার সৌভাগ্য না হলেও কোহিনূর থিয়েটারে বড় পার্টির সুযোগ পেলাম। অধরবাবুর লেখা নতুন নাটকে আমাকে অথর ব্যাকিং চরিত্র দেওয়া হলো। অথর ব্যাকিং কাকে বলে জানেন তো? সংসারে সংখ্যাহীন লোক ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে ঈশ্বর যেমন মাত্র কয়েকজনকে সামনের দিকে ঠেলে দিচ্ছেন, তেমনি নাট্যকার, যিনি নাটকের সমস্ত চরিত্রের ঈশ্বর, তিনি মাত্র কয়েকজনের ভালোবাসায় পড়ে যান। প্রকাশ্যে এবং গোপনে 2-1টি চরিত্রের ওপরেই তিনি সমস্ত ভালোবাসা উজাড় করে দেন। অলক্ষ্যে সর্বদা তাদের পিছনে থাকেন। অধর আমার গুরুর মতো। সে সময় তিনি বলতেন, মধু, তুই 2-4খানা বই পড়, বড় বড় লেখকের উপন্যাস পড়লে তোর বিশ্বরূপ দর্শন হবে। তারপর মানুষকে দেখ, তারা কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে হাসে, কিভাবে কাঁদে, সব লক্ষ্য কর।
আর মনে রাখ, সব কিছু মনে রাখবি। আমি বলতাম, অধরদা তুমি পথ দেখিয়ে দাও। নাট্যজগতের নেশায় পাগল অধর ভাবে বিভোর হয়ে চোখ বুজে বলতেন, নাট্যচরিত্রের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে মধু। তোর যেন আলাদা অস্তিত্ব নেই। শুধু স্টেজে নয়, বাইরে এসেও ভাববি তুই নিজেই ওই চরিত্র। জানিস তো, বিনোদিনী দাসী স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকে চৈতন্যের অভিনয় করতে করতে গ্রিন রুমে এসে ভাবের ঘোরে অজ্ঞান হয়ে যেতেন। এত জানেন অধরবাবু, তবু বেচারা কখনো খ্যাতনামা হতে পারলেন না। সাফল্যের কথা তুললে অধরদা আজও হাসেন। বলেন, মায়ের ইচ্ছে নয় রে, ভাগ্যলক্ষ্মী রাঙা চরণ সবাইকে স্পর্শ করতে পারে। এরপর দুঃখ ভুলবার জন্য অধর চাটুর্যে গুনগুন করে গান ধরতেন। কত রঙ্গ জানো তুমি কালী গো, কারো দুধে চিনি দাও মা, কারো শাকে বালি গো। অধরবাবুর লেখা পর পর কয়েকটা বইতে আমি প্রাণ ঢেলে অভিনয় করলাম। অনেক প্রার্থনার পরে ঈশ্বরের আশীর্বাদে মধুমালতী এবার নায়িকা হয়ে উঠছে বুঝলাম। থিয়েটারের মালিক হরেন নিয়োগী অতিশয় ভদ্রলোক। তিনি নিজে থেকে আমার মাইনে 25 টাকা বাড়িয়ে দিলেন। অফিস ঘরে আমাকে ডেকে বললেন, মধু, আমার স্ত্রী বলছিল যার যা প্রাপ্য তাকে তা না দেওয়া এক ধরনের চুরি। আমি তার পায়ের ধুলো নিয়েছিলাম। আশীর্বাদ করে হরেনবাবু বলেছিলেন, এ লাইনে আমি বড়লোক হতে চাই না মধু। আমি চাই তোমাদের সকলের খুব নাম হোক। অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। অধর চাটুর্যে আমাকে অনেক কিছু শিখিয়েছেন। তিনি বললেন, মধু, এবার তোকে মনে রেখেই নতুন নাটক লিখছি, রাজা রানী। তুই এখন থেকে তৈরি হ। রাজনটি রাগমালার অভিনয় তোকে করতে হবে। সেকালের কাহিনী। নবদ্বীপের টোল থেকে অধরবাবু আমার শিক্ষার জন্য পণ্ডিত নিয়ে এলেন। বললেন, শিখছিস যখন তখন একেবারে গোড়া থেকে শেখ। কত মন দিয়ে শিখেছিলাম তখন। ওই যে আয়নাটা রয়েছে, ওখানেই আমি পাঠ নিতাম। অধর বলতেন, তাহলেই বুঝছিস হাসি কত রকমের হয়। দেখা তো, দেখা, একটা স্মিত হাস্য দেখা। আমার মুখের ভাব দেখে অধর সস্নেহে বলতেন, হলো না। ওই যে পণ্ডিত মশাই পড়ালেন, যে হাস্যে নয়ন সামান্য বিকশিত এবং অধর অল্প স্পন্দিত, তার নাম স্মিত হাস্য। মধু, তোর হাসিতে দন্তশ্রেণী সামান্য দেখা গেল, ওর নাম তো হসিত। শত সহস্রবার চেষ্টা করে আমি শিখেছি কেমন করে হাসির সঙ্গে মনোহর স্বর বার করতে হয়, যার নাম বিহসিত। বিহসিত থেকে মুহূর্তে আমি অপহসিত দেখাতে পারি। এই দেখুন প্রিয়দর্শনী, আমি হাসছি, আমার ঘাড় ও মাথা কম্পিত হচ্ছে। এই দেখুন মুহূর্তের মধ্যে আমি অপহসিতা, আমার নয়ন অশ্রুপূর্ণ। রাজনটি রাগমালা যখন রাজারানী নাটকে নামল, তখন পুরুষের মনোহরণে নানা রহস্য তার আয়ত্তে। লীলা বিলাস, বিচ্ছিত্তি, বিভ্রম, কিলকিঞ্চিত, মোট্টায়িত, কুট্টুমিত, বিব্বক, ললিত ও বিকৃত। পুরুষ আকর্ষণের এই 10টা স্বভাবজ ভাব আমি বহু দিনের সাধনায় আয়ত্ত করেছি। নাটকের তৃতীয় দৃশ্য অধরবাবু বিভ্রম দিয়ে শুরু করেছিলেন। অধরবাবু আমাকে বুঝিয়েছিলেন, প্রিয় সমাগমে প্রথমেই স্ত্রীলোকের বাক্যে এবং ব্যবহারে যে শৃঙ্গার ভাব প্রকট হয়, তাই ফুটিয়ে তুলবে মধু। অত্যন্ত আসক্তির জন্যে তোর ব্যবহারে যুগপৎ ক্রোধ ও হর্ষ ফুটে উঠবে। কেশবিন্যাসের জন্য সখীর কাছে কুসুম চাইবি এবং পাওয়া মাত্র তা বর্জন করবি। এই অভিনয়ে আমার এবং হরেন নিয়োগীর কাল হলো। শুনলাম একজন লোক প্রায় 25 হতে তোর অভিনয় দেখতে আসে মধু।
হলের কর্মচারী রামু ছুতো করে একদিন দুটো লোককে আমার গ্রিন রুমে এনেছিল। আমি নাকি ওদের ডেকে পাঠিয়েছিলাম। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওদের তখন বিদায় করতে পারলে বাঁচি। আমি তখন ক্লান্ত। বিরতির ঠিক পরে রাজনুটি রাগমালার কয়েকটা শক্ত কাজ ছিল, সেই কাজগুলোই মনে মনে ভাঁজছি। থিয়েটারে তখন মন্দ ভিড় হচ্ছে না, কিন্তু আদর্শবাদী হরেনযোগী প্রায়ই জিজ্ঞেস করেন, তোমরা অবশ্যই আর্ট সৃষ্টি করো, আর্টের উপর আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু সেই সঙ্গে দেশের জন্যে কি করছি আমরা? এই বিরাট দেশের কোটি কোটি অসহায় মানুষকে নতুন জীবনের আলোকে নিয়ে যাবার একটা দায়িত্ব তো আছে আমাদের। হরিণযোগী একদিন বললেন, মধু, একটা অসভ্য লোক সেদিন আমাকে বলছিল তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্যে। লোকটা নাকি অনেক টাকা। আমি অবশ্য তাকে যা বলবার বলেছি। দেশটার হলোটা কি? স্বাধীন হবার পরেও টাকার জোরটারই জোর রয়ে গেল। চিঠি পাঠিয়ে মধুমালতী যার জন্য অপেক্ষা করছি তিনি এখন রাস্তায়। ড্রাইভার দুঃখহরণ বীরেশ্বর রক্ষিতে গাড়িটা শোভাবাজারের কাছে এনে ফেলেছে। সামনের সিটের ওপর ভারী পা দুটো তুলে দিয়ে বীরেশ্বর ইতিমধ্যে তার জীবনের আর একটা দৃশ্য চোখ বুজে দেখতে শুরু করেছেন। রাজারানী নাটক দেখবার জন্য নেদো মল্লিক যথাসময়ে সেজেগুজে বীরেশ্বরের সিমেন্ট কোম্পানিতে হাজির হয়েছিলেন। আশ্চর্য লোকেই নেদো মল্লিক। পুলিশের সঙ্গে গোপন সম্পর্ক যথাসময়ে চুকিয়ে দিয়েছেন। ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার থেকে 2 পয়সা কামিয়ে কর্মজীবন থেকেও নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। সমস্ত টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে নেদো মল্লিক এখন জীবন উপভোগে মন দিয়েছেন। নেদো মল্লিক বললেন, সমস্ত দিন যা খুশি করি, গল্পের বই পড়ি, গান শুনি, তামাক খাই, বাগান করি, কোনোদিন টোটো করে কলকাতা শহর ঘুরে বেড়াই। বিকেলে সিনেমা থিয়েটার দেখি, তারপর সন্ধ্যে 8:30 নাগাদ আধ বোতল হুইস্কি নিয়ে আন্নিকে বসি। আজকাল আর বারে যাই না। নিজের ঘরে নিজের আসনে বসে হুইস্কির বংশ করতে বেশি ভালো লাগে। রীতিমতো সাজগোজ করে নেদো মল্লিকের সঙ্গে কোহিনূর থিয়েটারের সামনে এসেও বীরেশ্বর বুঝতে পারেননি যে তার জীবন নাটকের আর একটা অঙ্ক আরম্ভ হতে চলেছে। এবারেও শুরুটা বেশ মজার। একেবারে সামনের সারিতে 6 আর 7 নম্বর সিটে বসে আছেন তারা দুজনে। রাজারানী নাটকের প্রোগ্রাম বইয়ের দিকে তাকিয়ে নাট্যরসিক নেদো মল্লিক বলছেন, শুনেছি মধুমালতী ফাটিয়ে দিয়েছে এই বইতে, জানো বীরেশ্বর? বীরেশ্বর আন্দাজ করলেন, মধুমালতী নিশ্চয় রানীর পাঠ করছে। তোমার যেমন বুদ্ধি, বকুনি লাগালেন নেদো মল্লিক। রাজারানী বইতে রানীর পাঠ করে কি পাবলিকের মনে দাগ কাটা যায়? মধুমালতী হচ্ছে রাজনটি। লেখাপড়া তো করলে না, শোনোনি রবি ঠাকুরের কোটেশন, নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। বীরেশ্বর একটু চটে উঠলেন। ভেবেছে কি নেদো মল্লিক? সিমেন্ট এবং শেয়ারে মজে থাকলেও বীরেশ্বর একসময় শখের থিয়েটারে রাজা সেজেছেন। ঠিক এই সময় দুজন পাবলিককে নিয়ে এসে থিয়েটারের এক চিমড়ে কর্মচারী ওদের বলল, আপনারা এই সিট দুটো ছাড়ুন। ছাড়াছাড়ির মধ্যে নেই বীরেশ্বর। বীরেশ্বর রেগে জিজ্ঞেস করলে, কেন ছাড়ব? লোকটা বিব্রত হয়ে বললে, এরা মধুমালতীর গেস্ট, দেখুন না 6 এবং 7 নম্বর সিট এদের জন্য রিজার্ভ রয়েছে। নেদো মল্লিকের কাছ থেকে চেয়ে নিয়ে নিজেদের টিকিটের কাউন্টার ফয়েল দেখালেন বীরেশ্বর। চিমড়ে লোকটা জিভ কেটে বলল, সর্বনাশ, একই সিট নম্বরে 2 বার টিকিট ইস্যু হয়ে গেছে। লোকটা ভেবেছিল আর্টিস্টের গেস্টকে সিট দুটো ছেড়ে দিয়ে বীরেশ্বর অন্য সিটে সরে যাবেন, কিন্তু সে পাত্রই নন বীরেশ্বর রক্ষিত। শেষ পর্যন্ত অতিথিরা পিছনের সারিতে চলে গেল। শো আরম্ভ হলো। রাজা সেজেছে ফণী মজুমদার এবং রানী সুদেষ্ণা রায়। কিন্তু যে মুহূর্তে রাজনটি মধুমালতী মঞ্চে নামলেন,
সব যেন পাল্টে গেল। সে এক অপূর্ব দৃশ্য। রাজনটি রাগমালার রূপের আগুনে দগ্ধ হচ্ছেন সভাসদরা। হাস্যে, লাস্যে, সঙ্গীতে, মধুর বচনে, দেহলতা আন্দোলনে রাজনটি মধুমালতী সকলের মনোহরণ করল। রাজনটি দেহের রং সোনার মতো। সেকালের ঐতিহ্য অনুযায়ী সংক্ষিপ্ত বেশ বাস করেছে মধুমালতী। মাথার খোঁপাটি পর্যন্ত কি সুন্দর মানিয়েছে ওই দীর্ঘ দেহে। নেদু মল্লিক বললেন, খোঁপা নয়, নাম কবরী। সুদেহিনী রাজনটি এবার গুপ্তগৃহে প্রণয়ের সঙ্গে নিভৃতি সাক্ষাতে এসেছে। নেদু বললেন, বিউটিফুল, বিউটিফুল। মালতীর হাব লক্ষ্য করো। হাব আবার কি? বীরেশ্বর কথাটা এই প্রথম শুনলেন। বেশ চটে উঠলেন নেদু মল্লিক। আমি কাঠ ব্যাচেলার হয়ে হাব কাকে বলে জানি, আর তুমি প্রেম করে বউ এনেও হাব চিনো না বীরেশ্বর? একদিন ধরে শুধু টাটা আয়রন আর বেঙ্গল কোল চিনলে? তোমার কপালে ভাই অনন্ত দুর্গতি আছে। বীরেশ্বর সত্যিই একটু লজ্জা পেয়ে গেলেন। নেদু এবার ব্যাখ্যা করলেন, আহ্বান থেকে হাব, রাজনটির মুখের দিকে একটু নজর রাখো। ভ্রূনেত্র চাঞ্চল্য দিয়ে সেকালে সুন্দরীরা কিভাবে সম্ভোগ ইচ্ছা প্রকাশ করত দেখো। আজকালকার মেয়েরা এসব আর্ট জানেই না। সম্ভোগ কথাটা ভারী সুন্দর লাগছে বীরেশ্বরের। কোনো রকম অশ্লীলতা নেই, অথচ পুরুষ ও নারীর আদিম অনুভূতি সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। বিমোহিত বীরেশ্বর মধুমালতীর দেহবল্লরী ও ভ্রূনেত্র চাঞ্চল্য গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করছেন। নেদু মল্লিক ফিসফিস করে বীরেশ্বরকে বললেন, মেয়ে মানুষ সম্বন্ধে হেমবারুজ্যের ডায়ালগ শোনোনি? জানে যদি ভালো মতো হাব ভাব হাস, নিকটে রাখিব তারে। ইন্টারভ্যালের সময় গোলমালটা পাকিয়ে উঠল। থিয়েটারের একটা বেয়ারা এসে বীরেশ্বরকে বলল, আপনারা গ্রিন রুমে চলুন। গ্রিন রুম থেকে নিমন্ত্রণ! অপ্রত্যাশিত আনন্দ অনুভব করলেন বীরেশ্বর। লোকটা বলল, মধুমালতী আপনাদের ডাকছেন। সেই প্রথম কোহিনূর থিয়েটারের ব্যাক স্টেজ দেখলেন বীরেশ্বর রক্ষিত। একটা পুরনো দরজার সামনে লেখা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। অবশ্যই বিনা অনুমতিতে প্রবেশ করছেন না বীরেশ্বর রক্ষিত। সুন্দরী নায়িকা স্বয়ং ডেকে পাঠিয়েছেন। ভিতরে টিম টিম করে কম ওয়াটের ইলেকট্রিক বাতি জ্বলছে। কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। দুখানা বেঞ্চির উপরে কয়েকজন মাইনর অভিনেতা রংচং মাথা অবস্থায় ভাঁড়ে চা খাচ্ছে। আর স্বয়ং রাজা মাথার মুকুট পাশে খুলে রেখে তাদের সঙ্গে ফষ্টি নষ্টি করছেন। আশেপাশে অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে। আর চোখে একখানা ঘরের মধ্যে ছোট্ট খাটিয়া, একটা ইজি চেয়ার এবং একটা মস্ত আয়না দেখতে পেলেন বীরেশ্বর। লোকটার পিছন পিছন অলিগলি পেরিয়ে ওরা দুজন একটা বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালেন। সামনে ঝি বসেছিল। সে ভিতরে মধুমালতীকে খবর দিতে গেল। তারপর বেরিয়ে এসে বলল, আপনারা ভেতরে আসুন। রাজা রানী নাটকের রূপসী রাজনটি নিভানে ক্লান্ত দেহটা এলিয়ে দিয়ে আছোয়া অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। রাজনটির স্বল্প বেশবাসের ওপর একটা আলখাল্লা জড়িয়ে নিয়েছিল মধুমালতী। প্রথম দর্শনটা ঠিক মিশর সুন্দরী ক্লিওপেট্রার মতো। ওর টিকলো নাকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন বীরেশ্বর রক্ষিত। দৃষ্টিটা পিছলে গিয়ে এবার পরিপুষ্ট বুকের ওপর হুমড়ি খেয়ে পড়ল। অপরিচিতদের দেখে এবার চমকে উঠল বিশ্রামরতা সুন্দরী। দেহের গাউনটা সামলে নিয়ে তরং করে উঠে মধুমালতী জানতে চাইল, এরা কারা? সঙ্গীর কর্মচারী বলল, মালতীদি, 6 নম্বর এবং 7 নম্বর সিট থেকে এদেরই তো আপনি ডেকে আনতে বললেন, আপনার গেস্ট। রূপসী নটি এবার ভ্রূধনু ভঙ্গ করে বীরেশ্বরকে বলল, আপনাকে চাইনি আমি, ভুল হয়ে গিয়েছে। থিয়েটারের সিটে ফিরে এসেও বীরেশ্বর সুন্দরী মধুমালতীর সেই ভ্রূভঙ্গিমা ভুলতে পারছেন না।
চোখের এই বিশেষ চাহনির অর্থ কি বীরেশ্বর জানতে চান। এর নাম ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরর। টিকিট নম্বরের ভুল থেকে নটি মধুমালতীর সঙ্গে গুপ্ত গৃহে তোমার দেখা হয়ে গেল। নেদু মল্লিক ফোড়ন কাটলেন। বীরেশ্বর অধৈর্য হয়ে বললেন, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বীরেশ্বরের মানসিক পরিবর্তন লক্ষ্য করে নেদু মল্লিক দুষ্টু হাসলেন। বললেন, আমি তো আর মেয়েদের চোখের ডাক্তার নই, বড় ডিফিকাল্ট সাবজেক্ট ব্রাদার। যৌবনকালে স্ত্রীলোকদের সত্যগুণ থেকে 28 রকমের ভাব উৎপন্ন হয়। তাদের নাম অলঙ্কার। তার মধ্যে 3টি হচ্ছে অঙ্গজ অলঙ্কার, হাব, ভাব ও হেলা। তুমি তো একটি মেয়ের সঙ্গে 24 আওয়ার্স খর করছো। হাবের অ্যানাটমি তোমারই তো জানা উচিত ভাই। বীরেশ্বর বলতে গেলেন, ঘরে যে মেয়েটি আছে সে একেবারে গেরস্থ, বশীকরণের অত কারুকার্য তার জানা নেই। কিন্তু আবার শো আরম্ভ হয়ে গেল। বীরেশ্বর অপেক্ষা করতে লাগলেন কখন আবার রাজনটির আগমালা তার বিপুল দৈহিক ঐশ্বর্য নিয়ে রঙ্গমঞ্চে আবির্ভূত হবে। নেদু মল্লিক ততক্ষণে বীরেশ্বরের মানসিক অবস্থা আন্দাজ করতে আরম্ভ করেছেন। কাজকর্মে মন বসাতে পারছেন না বীরেশ্বর। সিমেন্টের গোডাউনে বসেও রাজনটির মুখটি প্রায়ই দেখতে পাচ্ছেন। সপ্তাহ শেষ হবার আগেই বীরেশ্বর হাজির হলেন নেদু মল্লিকের বাড়িতে। নেদু মল্লিক বয়সে অনেক বড়, তবু বীরেশ্বর ওর কাছে কোনো সংকোচ অনুভব করেন না। নিজের মনের মধ্যে যে লোমশ আদিম পশুটি রয়েছে তাকে খুলে দেখাতে একটু অস্বস্তি লাগে না বীরেশ্বরের। দু একটা মামুলি কথাবার্তার পরে বীরেশ্বর বললেন, রাজারানী আর একবার দেখতে পারলে মন্দ হতো না। তথাস্তু, মিটমিট করে হেসে নেদু মল্লিক জানিয়ে দিলেন, ওই রকম একটা স্পেকুলেশন করেই তো আগাম থিয়েটারের টিকিট কেটে রেখেছি ভায়া। একদিন নয়, দুদিন নয়, পর পর 4 দিন মায়াবিনী মধুমালতীকে রঙ্গমঞ্চের রঙিন আলোকে দেখলেন বীরেশ্বর রক্ষিত। নতুন একটা বাসনা বীরেশ্বরকে ক্রমশ গ্রাস করছে। মধুমালতীর সঙ্গে আলাপ করবার জন্যে মনটা প্রায়ই ছটফট করছে। প্রথমে একটু সংকোচ লাগছিল, অজানা অচেনা পুরুষ মানুষের সঙ্গে সুন্দরী অভিনেত্রী কেন বন্ধুত্ব করতে যাবে। কিন্তু বীরেশ্বর ক্রমশ দ্বিধা কাটিয়ে উঠেছেন। নিজের মনেই তিনি বলেছেন, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। মধুমালতী, আমি তোমার সঙ্গে পরিচিত হবই। এ ব্যাপারেও নেদু মল্লিক সহায় হয়েছিলেন। বীরেশ্বরের মনের কথাটি শুনে একগাল হেসে বলেছিলেন, সাদ আহ্লাদ যা হবে সোজাসুজি বলবে তো, একটু ঝেড়ে না কাশলে আমি বুঝবো কি করে। কৃষ্ণকুণ্ড স্ট্রিটের একটা বাড়ির সামনে ড্রাইভার একটু জোরে ব্রেক কষল। সামান্য সেই ঝাঁকানিতেই বীরেশ্বর রক্ষিতের অতীত পরিক্রমা বন্ধ হলো। তিনি চোখ খুললেন। চোখ খুলেই বাড়িটা ভালো করে দেখলেন বীরেশ্বর। একটা চাপা হাসি মুখে ভেসে উঠবার চেষ্টা করছিল, কিন্তু তাকে আশকারা দিলেন না তিনি। এবার বীরেশ্বর ওপরে উঠে গেলেন। একটা নেপালি দারোয়ান তাকে দেখে ব্যস্ত হয়ে স্যালুট করল। ক্রিং। কেষ্টকুণ্ড স্ট্রিটের বাড়িতে বেল বাজালেন বীরেশ্বর রক্ষিত। বোতাম টেপার একটা বিশিষ্ট স্টাইল আছে বীরেশ্বরের। এই আওয়াজে শুনলেই মধুমালতী বুঝতে পারবে কে এসেছে। মধুমালতী নিজেই দরজা খুলে দিল, ঠিক যেন নাটকের এক নতুন দৃশ্যের শুরু। যৌবনবতী নায়িকা যেন প্রিয়জনের অপেক্ষাতেই নিজের দেহটিকে যথাসম্ভব সাজিয়ে বিরহ যামিনীর মুহূর্ত গুনছিল। বারান্দার কাছে পায়ের জুতো খুলে রাখলেন বীরেশ্বর। মধুমালতীর ঘরদোর এত পরিষ্কার যে জুতো পরে ঢুকতে বীরেশ্বরের সংকোচ হয়। শ্যামার সঙ্গে এইখানেই মধুর পার্থক্য। শ্যামার সংসার ছাড়া কোনো কাজই নেই, ঝি চাকরও আছে কয়েক গণ্ডা। মধুর বাড়িতে লোক বলতে অমূল্য দেই। মধুর বাইরের জীবন রয়েছে, সপ্তাহে 3 দিন শো আছে, ছুটির দিনে বাড়তে 2টো শো। তবু মধুর বাড়িতে এলে বীরেশ্বরের মনে হয় এই সংসারের কর্ত্রীর ঘরদোর গুছোনো ছাড়া আর কোনো কাজ নেই।
ঘরে ঢুকে মধুমালতী যত্ন করে বীরেশ্বরের পাঞ্জাবি খুলে নিল। 1 মিনিটের জন্য মাথার উপর ফ্যান চালিয়ে দিল। জিজ্ঞেস করল, কেমন আছেন? বাড়ির সব খবর ভালো তো? মধুর এই একটা পরম গুণ। বীরেশ্বরের কখনো মনে হয় না তিনি রক্ষিতার সঙ্গে রাত্রি যাপনের জন্য এসেছেন। ঠিক যেন কোনো আত্মীয় গৃহে এসেছেন এরকমই মনে হয় বীরেশ্বরের। বীরেশ্বর বললেন, সব খবরই মোটামুটি ভালো, শুধু শেয়ার মার্কেট ছাড়া। গেস্ট কিন এবং বেঙ্গল কোল যে কেন ঝপ করে 1 টাকা নেমে গেল তা বোঝা যাচ্ছে না। অথচ ভিতরের খবর কোম্পানির ওয়ার্কিং খুব ভালো। শেয়ার বাজারের চিন্তা থেকে বীরেশ্বরকে দূরে সরিয়ে আনবার চেষ্টা করে মধুমালতী বলল, সারাদিন এইসব ভাবেন বলেই তো শরীর খারাপ হয়। বীরেশ্বর হাসলেন। একটা পাতলা এন্ডির চাদর এনে বীরেশ্বরের ঊর্ধ্বাঙ্গ জড়িয়ে দিয়ে মধুমালতী জিজ্ঞেস করল, আজ বেলের শরবত খেয়েছেন তো? বীরেশ্বর ভাবলেন, কি আশ্চর্য এই মেয়ে মানুষের জাত। শ্যামা, মধুমালতী সবাই বেলের শরবতের খবর জিজ্ঞেস করছে, শুধু একজন ছাড়া। লিপিকা এখনও তাকে জিজ্ঞেস করে না তিনি বেলের শরবত খেয়েছেন কিনা। মধুমালতীর অভিনয় জীবনে নানা ছবি ঘরের চারদিকে টাঙানো আছে, বিভিন্ন সময়ে তোলা, বিভিন্ন ফ্রেমে বাঁধানো। বীরেশ্বর বললেন, মধু, এগুলো সব একই ডিজাইনে ফ্রেমে বাঁধিয়ে ফেলো, দেখতে ভালো হবে। আপনি হুকুম করলে করতে হবে, কিন্তু জীবনের সব ফ্রেম তো এক নয়। মধুমালতীর স্বরে যে চাপা বেদনা মিশ্রিত রয়েছে তা বীরেশ্বর লক্ষ্য করলেন না। মানুষের কোনো সূক্ষ্ম অনুভূতি নিয়ে তিনি মাথা ঘামাতে পারেন না। মধু জিজ্ঞেস করল, স্নান সারবেন নাকি? তাহলে হিটারে একটু গরম জল বসাই। থিয়েটার থেকে স্নান সেরে বেরিয়েছেন বীরেশ্বর। বীরেশ্বর এবার শোবার ঘরের দিকে এগোলেন। ওখানে একটা দেওয়াল আলমারিতে তার কয়েক বস্ত জামাকাপড় থাকে। নিভৃত এই শয়ন মন্দিরে বীরেশ্বর বাড়তি ছবি রাখতে দেননি। ওখানে একটি মাত্র ছবি আছে, রাজনটি রাগমালার রূপসজ্জায় মধুমালতী। মুখে একটু চাপা হাসির ইঙ্গিত। হাব কথাটা বীরেশ্বরের আবার মনে পড়ে গেল। মধুমালতী জিজ্ঞেস করল, বীরেশ্বর এখনই খাবেন কিনা। বীরেশ্বর রাত 10টার সময় ডিনারের পক্ষপাতী নন। তিনি নিশাচর। রাত 1:30টার আগে তিনি ঘুমোতে যান না। নরহরিকেও কখনো কখনো তিনি জাগিয়ে রাখেন। প্রায় ভোর রাতে ঘরমুখো মাতালদের সঙ্গে বেচারা নরহরি অবসন্ন দেহে রিকশা চড়ে বাড়ি ফেরে। বাড়ির লোকদের এসব সহ্য হয়ে গিয়েছে। মধুমালতীর দিকে তাকিয়ে বীরেশ্বর বললেন, মুখ চোখ দেখে মনে হচ্ছে এখনো ঠাকুর পুজো সারনি। ঠাকুরই বাইরে, পুজো সারব কোত্থেকে? মধুমালতীর এই চটপট ডায়ালগটা বীরেশ্বরের বেশ মিষ্টি লাগলো। রাজনটি রাগমালার ছবিটার দিকে আর চোখে দৃষ্টিপাত করে আজকের মধুমালতীর শরীরের দিকে তাকালেন বীরেশ্বর। এই এক বদ অভ্যাস বীরেশ্বরের। শরীর ছাড়া মেয়ে মানুষের যে আর কিছু থাকতে পারে তা ভাবতে পারেন না তিনি। এই 8-10 বছরে মালতীর শরীর নানা পরিচর্যা সত্ত্বেও যৌবনের অনেক ঐশ্বর্য হারিয়েছে। নিষ্ঠুর সময়, বসন্ত সমাগমে তুমি যেমন অকৃপণভাবে মেয়েদের সমৃদ্ধ করো, তেমনি বড় তাড়াতাড়ি তাদের সর্বস্ব কেড়ে নাও, তাদের দেহ নিঃস্ব হয়ে যায়। বীরেশ্বর মনে মনে সময়কে জিজ্ঞেস করলেন, সময়, তোমারও কি শেয়ার বাজারে যাবার অভ্যেস আছে? দিতেও যত দরাজ, ফিরিয়ে নিতেও তত নিষ্ঠুর তুমি। বীরেশ্বরের অনুমতি নিয়ে মধুমালতী এবার গা ধুয়ে কাপড় পাল্টে পুজো সারতে গেল। থিয়েটারের নায়িকা তো, ঠাকুরকেও তাই এই অসময়ের পুজোতে অভ্যস্ত হতে হয়েছে। শো থাকলে 9:45টার আগে মধুমালতী বাড়ি ফিরতে পারে না। মধুমালতীর ঘরের মধ্যে চেয়ারের বদলে একটা দোলনা বসানো হয়েছে। শেয়ার বাজারের ওয়াকার সাহেবের বাড়িতে জিনিসটা প্রথম দেখেছিলেন বীরেশ্বর। দোলনার এমন হাইট যে সামনে টেবিল রেখে সাহেব চিঠিপত্র লিখতেন। তোমার পাঠ মুখস্থ করতে সুবিধে হবে,
এই বলে মধুমালতীর জন্য বীরেশ্বর এই দোলনার ব্যবস্থা করেছিলেন। মধুমালতী ঘর থেকে বেরিয়ে গিয়েছে। বীরেশ্বর ঝুলন্ত চেয়ারে বসে কেষ্ট ঠাকুরের মতন একটু একটু দোল খাচ্ছেন এবং ঘরটার দিকে তাকিয়ে আছেন। এই খাট, এই ডানলপের বিছানা, এই লেপ, এই পাশপালিশ সমস্ত কিছুই একদিন বাংলা থিয়েটারে মিউজিয়ামে সংরক্ষিত হওয়া উচিত। আচ্ছা, খাট, বিছানা, লেপ তোষক কোনো দেশের মিউজিয়ামে দেখানো হয়? বীরেশ্বর ভাবলেন, কোনো ঐতিহাসিক আইডিয়ার উৎপত্তি যেখানে হয় সেই উচ্চ স্থানটি তো ভাবিকালের মানুষদের কৌতূহল নিবৃত্তি করে। এই খাট বিছানার নাটকে বীরেশ্বরকে কোনোদিনই জড়িয়ে পড়তে হতো না যদি না কোহিনূর থিয়েটারের মালিক হরেন নিয়োগী ওইভাবে বীরেশ্বরকে অপমান করতেন। বীরেশ্বর শুধু একবার মধুমালতীর সঙ্গে সাক্ষাতের সুযোগ প্রার্থনা করেছিলেন। লোকটা বলতে পারত, এখন মধুমালতী খুব ক্লান্ত, কিছু মনে করবেন না। কিন্তু তার বদলে সে বীরেশ্বরকে নীতিসুধা পরিবেশনের চেষ্টা করল। গার্জিনী কায়দায় বলল, থিয়েটার দেখা হয়েছে, এবার বাড়ি যান। কাপ্তানি বাবুদের যুগ বাংলা থিয়েটার থেকে শেষ হয়ে গিয়েছে। বীরেশ্বরের মাথায় রক্ত উঠে গেল। সার্পেন্টাইন লেনের চায়ের দোকানের মালিক পরেশবাবুর কথা মনে পড়ে গেল। এসব ক্ষেত্রে করণীয় কি? নেদু মল্লিককে জিজ্ঞেস করলেন বীরেশ্বর রক্ষিত। নেদু মল্লিক মিটমিট করে হেসে বীরেশ্বরের রাগ উস্কে দিলেন, টিপ্পনি কাটলেন। তোমার কর্ম তুমি করবে ভাই বীরেশ্বর, আমি তোমাকে শুধু হিস্ট্রি থেকে কেস ল দিতে পারি। এই বলে নেদু মল্লিক পুরনো কাসুন্দে ঘাঁটতে শুরু করলেন। বাবু মতিলাল শীলের নাম শুনেছ? তার নাতি গোপাললাল শীল। কি এক অভিনয় দেখতে এসে তিনি একবার অপমানিত হয়েছিলেন। তখন তিনি অ্যাজ আ প্রতিশোধ পুরনো স্টার থিয়েটারের বাড়ি কিনে নিলেন। অধর চাটুর্যের নাট্যকার নিজে আমাকে বলেছে, এমআরএল থিয়েটার চালু করবার কোনো ইচ্ছে বাবু গোপাললাল শীলের ছিল না। কোথায় সেই এমআরএল থিয়েটার? বীরেশ্বর জানতে চেয়েছিলেন। ছিল 68 নম্বর বিডেন স্ট্রিট। এখন ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সেসব ভেঙে ছাতু করে দিয়ে সেন্ট্রাল এভিনিউ বার করেছে। নেদু মল্লিক উত্তর দিয়েছিলেন। বীরেশ্বর তখন অপমানের জ্বালায় ছটফট করছেন। একদিন তিনি হরেন নিয়োগীর উপর প্রতিশোধ নেবেনই। বীরেশ্বর রক্ষিতের আঁতে ঘা দিয়ে কারও মুক্তি নেই। মধুমালতীর আয়নায় নিজের মুখ দেখে নিজেই মিটিমিটি হাসলেন বীরেশ্বর। রোখের মাথায় প্রতিহিংসার নেশায় অনিশ্চয়তার দিকে ছুটে গিয়ে লোকের যথাসর্বস্ব হারায়, কিন্তু বীরেশ্বরের ক্ষেত্রে ঠিক উল্টো। একবার তিনি মলঙ্গা লেনে নিজের বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে তার মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছিলেন। সার্পেন্টাইন লেনের প্রতিহিংসা থেকে ভাগ্যের মোড় ফিরে গেল। তারপর কুসুম কুমারীর পাড়ার অপমান ভুলতে তিনি থিয়েটারে এসে মধুমালতীকে দেখতে পেলেন। মধুমালতীর জন্য হরেন নিয়োগী যে অপমান করলেন তার বদলা খুঁজতে গিয়ে বীরেশ্বর ব্যবসায়ের নতুন লাইন খুলে ফেললেন। গোপনে খোঁজ খবর নিয়ে বীরেশ্বর রক্ষিত জানলেন কলকাতায় অনেক লিজের সম্পত্তি আছে, অনেক সিনেমা থিয়েটার রং মেখে আলোর মালা পরে ওই যে স্টাইলের মাথায় দাঁড়িয়ে রয়েছে, তার জমির মালিক একজন, বাড়ি আরেকজনের। বাড়ি লিজ নিয়ে সিনেমা থিয়েটার চালাচ্ছে হয়তো আরেকজন। কি সুন্দর লাইন! শেয়ার বাজারের মতন ঘন্টায় ঘন্টায় উত্থান পতনের ড্রামা নেই, কিন্তু সিমেন্ট পারমিটের মতো টাকা আছে অনেক, যদি একটু ওকালতে বুদ্ধি থাকে। বীরেশ্বর আয়নাতে নিজের ছবির দিকে তাকিয়ে মুচকি হাসলেন। গরিবের ছেলে হয়ে জন্মেছিলেন বীরেশ্বর, কিন্তু এখন কি তার নেই? পরিশ্রম করবার ক্ষমতা আছে, ব্যবসার ব্রেন আছে, সাহস করে স্পেকুলেশনে ঝাঁপিয়ে পড়বার নার্ভ আছে, এবং আইনের কূটবুদ্ধি আছে যার নমুনা পেয়ে বাঘা বাঘা উকিলরাও অবাক হয়ে যান। আর কি আছে তোমার বীরেশ্বর? আয়নার ছবিটা রূপকথার চরিত্রের মতো আত্মবিশ্বাসের প্রতিমূর্তি এই বীরেশ্বরকে জিজ্ঞেস করল। বীরেশ্বর হেসে বললেন,
হেনরি ফোর্ডেরও বীরেশ্বরের মতো নানা গুণ ছিল, কিন্তু একদম হজমের ক্ষমতা ছিল না। বীরেশ্বর রক্ষিতে শরীর সুস্থ ও সবল, সব রকমের খিদে আছে তার দেহে। জীবনের পাত্রটিকে পূর্ণ করে বীরেশ্বর উপভোগ করতে চায়। শ্যামা সেজন্য যতই দুঃখ করুক, বীরেশ্বরের কিছু এসে যায় না তাতে। ঠিকই প্রজা এবং লিজের ব্যাপারে অনেক অনুসন্ধান করলেন বীরেশ্বর। তারপর 81-2 বৈষ্ণবপাড়া লেনের শ্রীমতী সুধাসিন্ধু দাসীর কাছ থেকে হাতিবাগানের জমির খবরাখবর নিলেন, যার ওপরেই দাঁড়িয়ে আছে কোহিনূর থিয়েটার। সেই কোন কালে বানোয়ারিলাল লাহা সুধাসিন্ধুর পূর্বপুরুষের কাছ থেকে নামমাত্র মূল্যে ওই জমি লিজ নিয়ে তার উপর থিয়েটার বাড়ি বানিয়েছিলেন। তারপর আরও 66 বছর পেরিয়ে গিয়েছে। নানা হাত ঘুরে এখন এই সম্পত্তি উপভোগ করছেন হরেন নিয়োগে। উল্লসিত বীরেশ্বর দেখলেন লিজের মেয়াদ শেষ হতে আর মাত্র কিছুদিন রয়েছে। নিঃসন্তান বিধবা সুধাসিন্ধুর পক্ষে সম্পত্তি উদ্ধারের জন্য মামলা মোকদ্দমায় নামা সম্ভব নয়। বিধবাকে বাজার দরের থেকে একটু বেশি দাম দিয়েই দূরদর্শী বীরেশ্বর কোহিনূর থিয়েটারের জমি কিনে নিলেন। সুসংবাদটা বীরেশ্বর প্রথমেই নেদো মল্লিকের কানে তুলে দিয়েছিলেন। নেদো তখন নিজের বাড়িতে একলা মদ খাচ্ছিলেন। করমর্দনের জন্য বীরেশ্বরের দিকে হাত বাড়িয়ে দিয়ে নেদো বললেন, কনগ্রাচুলেশনস। তারপর তার চোখের দিকে তাকিয়ে নাটকীয় কায়দায় নেদো মল্লিক জিজ্ঞেস করলেন, কৌভেদিস কৌভেদিস বীরেশ্বর, এরপর কোথায়? বীরেশ্বর এক মুহূর্ত দেরি না করে উত্তর দিলেন, সম্পত্তি দখল নিয়ে হরেন নিয়োগের ওই বুঁদির কেল্লা আমি বুলডোজার দিয়ে গুঁড়ো করে ফেলব। ও পরে ইঁটগুলোকে সুরকি হিসেবে বিক্রি না করা পর্যন্ত আমার গায়ের জ্বালা কমবে না। আমি মধুমালতী বলছি। স্নানটা দ্রুত সেরে নিয়ে এখন আমি গা মুছছি, ঠাকুর সেবার দেরি না হয়ে যায়। ঠাকুরই আমার সব। আপনারা হাসছেন, ভাবছেন ঠাকুরই যদি সব হবেন তাহলে আমার শোবার ঘরে যে লোকটি বসে আছেন তিনি কে? বিনোদ মাসিমা তার আত্মজীবনীতে লিখেছিলেন, আমাদের ন্যায় ভাগ্যহীনা বারনারীদের টাল বেটাল তো সর্বদাই সহিতে হয়। একে আমি জ্ঞানহীনা অধম স্ত্রীলোক, তাহাতে সুপথ কুপথ অপরিচিতা। আমাদের গন্তব্যপথ সততই দোষণীয়। আমরা ভালো পথ দিয়ে যাইতে চাহিলে মন্দ আসিয়া পড়ে। ইহা যেন আমাদের জীবনের সহিত গাঁথা। লোকে বলেন আত্মরক্ষা সতত উচিত, কিন্তু আমাদের আত্মরক্ষাও নিন্দনীয়। অথচ আমাদের প্রতি স্নেহ চক্ষে দেখিবার বা অসময়ে সাহায্য করিবার কেহ নাই। দেখুন তো আমার ভাগ্য, থিয়েটার লাইনে এসেছি, কিন্তু আমি নিজেকে কখনো সহজলভ্য করিনি, কখনো সস্তা করিনি। অনেকেরই নজর ছিল আমার দেহের উপর। দাম না নিয়ে তারা আমার সাফল্যের সিংহ দরজা দিয়ে ঢুকতে দেবেন না। সেই ভয়েই তো এই থিয়েটার থেকে ওই থিয়েটারে পালিয়েছি। নিজেকে বাঁচাবার চেষ্টা করছি, কেবল এই অপরাধে বিশ্বশুদ্ধ শত্রু তৈরি হয়েছে আমার। তবু মনোবল হারায়নি। অনেক লোভী নেকড়ের সঙ্গে প্রাণপণে লড়াই করেছি। শেষ পর্যন্ত অধরবাবুর দয়ায় এই কোহিনূরে এলাম। এখানে মালিক ভালো, দল ভালো, নাটকও ভালো। শুধু বোধ হয় আমার ভাগ্য ভালো নয়। না হলে সবে আমি কয়েকটা নাটক করে একটু দাঁড়াবার চেষ্টা করছি, নায়িকা হিসেবে কিছুটা স্বীকৃতি পাচ্ছি। ঠিক সেই সময় ভাগ্যের আকাশ কেন কালো মেঘে ঢেকে গেল? আমার চিন্তার শেষ নেই। তার উপর অধরবাবুর দুশ্চিন্তা। আমারই জন্যে বেচারা ঝগড়া করেছেন অন্য থিয়েটারে। সেসব জায়গায় নাট্যকার অধর চট্টোপাধ্যায়ের প্রবেশ নিষেধ। কোহিনূর থিয়েটার বন্ধ হলে বোধহয় কোথাও তার আর জায়গা হবে না। হরেনবাবু গম্ভীর মানুষ, আমাদের সঙ্গে বিষয় সম্পত্তির আলোচনা করেন না। অধরবাবু একদিন দুঃসংবাদ আনলেন। জমির মালিকের কাছে হরেনবাবুর অনেক টাকা দেনা।
লিজের টাকা অনেক কাল দেওয়া হয়নি, তার উপর সুদ আছে, আবার সুদের উপর সুদ। এদিকে রাজনুটি রাগমালার দিন শেষ হয়ে এসেছে, এবার বোধহয় নতুন নাটক নামাতে হবে। আমি দুঃখ করে অধরবাবুকে বলেছিলাম, এত কষ্ট করে পাট মুখস্থ করে মহড়া দিয়ে আমরা বই নামাই, অথচ লোকের কাছে কত সহজে তা পুরনো হয়ে যায়। হরেনবাবু বলেছিলেন, এখন তো তবু 100-200 নাইটের মুখ দেখা যায় হামেশা। গিরিশবাবুর আমলে অনেক নাটকের তো 30 হতো না। অমন যে অমন ম্যাকবেথ, শেক্সপিয়ারের লেখা, গিরিশবাবুর অনুবাদ ও অভিনয় করাত চলেছিল। অধর অনেক খবরাখবর রাখেন, বলেছিলেন, তোর বিনোদ মাসিমা তো মাত্র 12 বছর অভিনয় করেছিলেন, কিন্তু নাটকের সংখ্যা 54খানা। 1874 সালে 2রা ডিসেম্বর গ্রেট ন্যাশনালে শত্রু সংহার নাটকে দ্রৌপদীর সখী হিসেবে প্রথম অ্যাপিয়ারেন্স। শেষ অভিনয় স্টার থিয়েটারের বেল্লিক বাজারে ইন দ্য ইয়ার 1886, 25শে ডিসেম্বর। অধরবাবুর লেখা নতুন নাটক জননী জন্মভূমি নামল কোহিনূরে। দেশাত্মবোধক নাটক। আমি বন্দিনী ভারতলক্ষ্মীর পার্ট করেছিলাম। আমার অনেক সূক্ষ্ম কাজ ছিল, অভিনয়ে আমি মন প্রাণ ঢেলে দিয়েছিলাম, কিন্তু কোথায় ভিড়। রিহার্সালের সময় অধরবাবু আমাকে বলেছিলেন, বন্দিনী ভারতলক্ষ্মীকে যখন বিদেশির কাছে দুষ্টুরা বিক্রি করে দিচ্ছে, তখন তুই কাতর হয়ে রাখছিস কে কোথায় আছো, অথচ তোর ডাকে সাড়া দিয়ে কেউ এগিয়ে আসছে না। তখন দেখিস কী রকম হাততালি পড়বে। নাট্যালয়ে হাত থাকলে তো হাততালি পড়বে। নরহরি ঠোঁট বেঁকিয়ে বলেছিল, দেশাত্মবোধক এখন সেকেলে হয়ে গিয়েছে, এসব বস্তা পচা জিনিস আজকালকার পাবলিক পছন্দ করে না। হরেনবাবু বিশ্বাস করলেন না। হাজার হাজার টাকার পোস্টার দিলেন, হ্যান্ডবিল ছড়ালেন, লিখলেন, ভারতলক্ষ্মীর ভূমিকায় মধুমালতী শিল্পী জীবনের শ্রেষ্ঠ অভিনয়। কিন্তু কিছুই হলো না। বুকিং অফিসে কোনো চাঞ্চল্য পড়ল না। বক্স অফিসের লোকরা মাছি তাড়াতে লাগলো। অমন যে অমন হাসি খুশি অধরবাবু, তিনিও মুষড়ে পড়েছিলেন। অধরবাবু আশা করেছিলেন এই নাটক থেকে হরেনবাবুর দেনা শোধ হবে। হরেনবাবু কিন্তু উৎসাহ দিলেন, হতাশ হয়েও না অধর, আবার তোমরা চেষ্টা করো। সুভাষ বোস, সিআর দাসের এই দেশে দেশাত্মবোধক নাটক না চলে যে উপায় নেই অধর। জননী জন্মভূমি নাটক আর কদিন আটকে রাখা যাবে ঠিক নেই। অধর তখন রাত জেগে নতুন নাটক বন্দে মাতারাম লিখছেন। আমাদের সকলের মন খারাপ, ঠিক সময়ে মাইনে পাওয়া যায়নি, কোম্পানির আর্থিক অবস্থা মোটেই সুবিধের নয়। সেই সময় অধর চাটুর্যে একদিন আড়ালে ডেকে আমাকে বলেছিলেন, মধু, তুই একটা লোকের সঙ্গে আলাপ করবি, লোকটার অনেক টাকা। টাকা শুনেই আমার মাথা গরম হয়ে উঠেছিল। টাকাওয়ালা লোকরাই তো তোমার জননী জন্মভূমি নাটকে আমাকে বেচে দিল। অধরদাকে আমি শুনিয়ে দিয়েছিলাম। অধরদা বললেন, লোকটার জীবনে এখন একটাই স্বপ্ন মধু, তোর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। টাকা থাকলেই মানুষ খারাপ হবে কেন? তুই বিপ্লবী গণেশ মিত্তিরের নাম শুনেছিস? আমি থিয়েটারের অশিক্ষিতা অ্যাক্ট্রেস হতে পারি, কিন্তু বিপ্লবী গণেশ মিত্রের নাম শুনব না? রাজাবাগান স্ট্রিটেই তো উনি অজ্ঞাতবাস করতেন। অধরদা বললেন, বীরেশ্বরবাবুও বিপ্লবী গণেশ মিত্রের সঙ্গে একই দিনে একই জায়গায় অ্যারেস্টেড হয়েছিলেন, একই সঙ্গে জেল খেটেছেন। তারপর মুক্তি পেয়ে ভদ্রলোক যদি ব্যবসা বাণিজ্যে নেমে 2 পয়সা করে থাকেন, তাতে দোষ কী রে? বীরেশ্বর রক্ষিতের সঙ্গে দেখা করতে আমি রাজি হয়ে গেলাম। ছোটবেলা থেকেই বীর বিপ্লবীদের সম্বন্ধে আমার দুর্বলতা রয়ে গিয়েছে। কেষ্টকুণ্ডু স্ট্রিটের এই বাড়িতে বীরেশ্বর রক্ষিত একদিন আমার সঙ্গে বন্ধুত্ব করতে এলেন। অধরদার সঙ্গে আসবেন বলেছিলেন। আমি ওদের দুজনের জন্যই খাবারের ব্যবস্থা করে রেখেছিলাম। না, এখন আর নোংরা কথা ভাবব না।
ঠাকুরের পুজোর সময় আমি মনের সব মলিনতা মুছে ফেলতে চাই। হে গৌরহরি, হে পতিত পাবন, মুখ তোলো, এই অধমাকে দয়া করো। বীরেশ্বর রক্ষিত একবার ঘড়ির দিকে তাকালেন। কলঘর থেকে মধুমালতী এখনো বেরোয়নি। তারপর সে ঠাকুর সেবায় বসবে। এইসব বাজে কাজে মধু বড় সময় নষ্ট করে। যা প্রাণ চায় করুক, ঠোঁট উল্টে ভাবলেন বীরেশ্বর। একটু আগে বীরেশ্বর ঘরের রেকর্ড প্লেয়ারটা চালিয়ে দিয়েছেন। নাটকের আবহ সঙ্গীতের মতো সেতারে মৃদু ঝঙ্কার বেশ লাগছে। নেদু মল্লিককে সুখবরটা দিয়ে বীরেশ্বর বলেছিলেন, মধুমালতীর সঙ্গে আলাপ করতে যাচ্ছি, তুমিও চলো না। নাট্যকার অধর চাটুর্যের সঙ্গে বীরেশ্বরের আলাপটা নেদু মল্লিকই করিয়ে দিয়েছিলেন। নেদু মল্লিক সহযাত্রী হতে রাজি হননি। দুষ্ট হাসিতে মুখ ভরিয়ে তিনি বলেছিলেন, বীরেশ্বর, কতগুলো জায়গায় একা যেতে হয়, যেমন বাথরুমে, প্রিয়া সন্দর্শনে এবং খাটে চড়ে শ্মশানে। তখনও বীরেশ্বরের কিছু চক্ষু লজ্জা ছিল। নেদু মল্লিককে তিনি বলেছিলেন, মধুমালতীর অভিনয়ে আমি মুগ্ধ, একটু আলাপ করতে চাই কেবল। না না, তুমি আর কিছুই করতে চাও না, হা হা করে হেসেছিলেন নেদু মল্লিক। ওর কথাতে যে প্যাঁচ আছে বীরেশ্বর তাও বুঝতে পারেননি। কিন্তু নেদু মল্লিক ছাড়বার পাত্র নন। বীরেশ্বরের পিঠে হাত রেখে সাবধান করে দিয়েছিলেন। ইলিজিয়াম রোডের আইবি সমুদ্র সাঁতরে পেরিয়ে এসে বাগবাজারের থিয়েটারে নর্দমায় যেন তরি ডুবিও না ভায়া, বড্ড বিশ্রী লাইন। অথর চ্যাটুর্যের সঙ্গে গল্প করে বহু খবর কানে এসেছে ভাই। আচ্ছা আচ্ছা কাপ্তেনরা বাপ ঠাকুরদার অনেক টাকা ওই থিয়েটারে নর্দমায় ঢেলেছে, বুঝেছ? ওই বাবু গোপাললাল শীল, শ্রীনাথ দাসের ছেলে ইন্দু দাস, অমন যে অমন টাকার বান্ডিল নন বেঙ্গলে গুরমুখ রায়, সেও কিন্তু টাল সামলাতে পারেনি। নেদু মল্লিকের এই গার্জেনি লেকচারে বীরেশ্বরের মেজাজ আরও খারাপ হয়ে গেল। তখন সকালবেলা, অফিস টাইম। নাট্যকার অধর চ্যাটুর্যের সঙ্গে বীরেশ্বর বেরিয়েছিলেন। থিয়েটারের নায়িকা মধুমালতীর সম্বন্ধে সেদিন অধর কত কথা বলেছিল। এরকম রূপ এবং অভিনয় ক্ষমতা একসঙ্গে নিয়ে অনেক দিন কেউ বাংলা স্টেজে আসেনি। মধুমালতী মেয়েটি নাকি আরও ভালো, শিশুর মতো সরল, থিয়েটার লাইনের থেকেও এখনও ফুলের মতো নিষ্পাপ রয়েছে। অধর চাটুর্য কিন্তু কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে মধুমালতীর দরজার গোড়ায় এসে একটা ছুতো করে কেটে পড়েছিল। কিছুতেই অধর বাড়িতে ঢুকল না। যে ঘরে বীরেশ্বর এখন দেহ এলিয়ে বিশ্রাম করছেন, এই ঘরেই মধুমালতীর সঙ্গে বীরেশ্বরের প্রথম একান্ত সাক্ষাৎ হলো। মধুমালতী তখন সবে স্নান সেরে এলো চুলে বসে আছে। ওর চুল যে অত বড় তা বীরেশ্বরের ধারণা ছিল না। বীরেশ্বর গোপ গ্রাসে মধুমালতীর সৌন্দর্য সুধা পান করছেন, কিন্তু রঙ্গমঞ্চের এই রাজকুমারী কেন তার দিকে অমনভাবে তাকিয়ে আছে তা বীরেশ্বর বুঝতে পারছেন না। মধুমালতী কি জানতে পেরেছে যে কোহিনূর থিয়েটারে জমি কিনবার সব ব্যবস্থা বীরেশ্বর রক্ষিত গোপনে পাকা করে ফেলেছেন? নাটকটা এই রকম। মধুমালতী বিস্ফারিত নয়নে, আপনি? আমি কোনো নায়ক নই মালতী দেবী, আমি সামান্য একজন লোক, ব্যবসা করি। আপনার অভিনয়ে আমাকে মুগ্ধ করেছে। অত সহজে আমাকে ঠকাতে পারবেন না বীরেশ্বর বাবু, আমি সব জানি। সর্বনাশ! বীরেশ্বর কিন্তু যা ভেবেছেন তা নয়। মধুমালতী বিপ্লবী গণেশ মিত্রের সহযোগী বীরেশ্বর রক্ষিতকে বিস্ফারিত নয়নে দেখছেন। অদ্ভুত মানুষ ছিলেন এই গণেশ মিত্র। ধরা পড়বার দিন সকালেও ওকে রাজাবাগানে বাড়িতে আমি দেখেছি। আমাদের বাড়ির চিলকুঠুরিতেই তো উনি লুকিয়েছিলেন। বুকটা হঠাৎ অস্বস্তিতে ঠান্ডা হয়ে এলো, কিন্তু পর মুহূর্তেই বীরেশ্বর বিরচিত মৃদু হাসিতে মুখ ভরিয়ে ফেললেন। মধুমালতী বলল, এটা কি সত্য? পুলিশের হাতে ধরা পড়বার পরে উনি রবীন্দ্রনাথের উদয়ের পথে আবৃত্তি করেছিলেন?
একটুও মিথ্যে নয় মধুমালতী দেবী, একমাত্র আমারই সেই দুর্লভ দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল। যতদিন বেঁচে থাকব ততদিন মনে থাকবে। বাড়ির চিলকুঠুরিতে উঠে গণেশ মিত্রকে চা দিতে গিয়ে একদিন আমিও কয়েক লাইন আবৃত্তি শুনেছিলাম, আজও আমি ভুলতে পারিনি। আমাদের নতুন নাটক বন্দে মাতরমে রিহার্সাল দেবার সময় অগ্নিপুত্র গণেশ মিত্রের সে পবিত্র ছবিটা আমি স্মরণ করবার চেষ্টা করি। ওসব কথা আমি এখন ভুলতে চাই মালতী দেবী। হাজতে নিয়ে গিয়ে আপনার ওপরে কোরা খুব অত্যাচার করেছিল বুঝি? হিরে বীরেশ্বরকে এবার পরম আদরে মধুমালতী আপ্যায়ন করেছিল। নিজের হাতে তৈরি খাবার রান্নাঘর থেকে এনে অতিথিকে খাইয়েছিল, সযত্নে কাপে চা ঢেলে দিয়েছিল, বলেছিল, আমরা থিয়েটারে সামান্য অভিনেত্রী, আপনারা অগ্নিযুগের অগ্নিপুরুষ। ওর হাত থেকে খাবারের প্লেট নিতে গিয়ে বীরেশ্বরের হাতের সঙ্গে মধুমালতীর হাত মুহূর্তের জন্য ঠেকে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের এক বিচিত্র অনুভূতি বীরেশ্বরের সর্বদেহে প্রবাহিত হয়েছিল। মধুমালতী আবার যখন তার প্লেটে খাবার দিতে গিয়েছিল, তখন বীরেশ্বর আর একবার আচমকা হাত বাড়িয়ে দিয়েছিলেন বাধা দেওয়ার জন্য। দুই হাতের মধুর মিলন সংঘাতে মধুমালতীর কাঁচের চুড়িগুলো রিনিঝিনে সুরে বেজে উঠেছিল। অমন সুন্দর হাতে কাঁচের চুড়ি বীরেশ্বরের ভালো লাগেনি। সোনার হাতে সোনার কাঁকন পরিয়ে দেবার ইচ্ছে হয়েছিল বীরেশ্বরের, কিন্তু মুখে কিছু বললেন না তিনি। প্রথম দিন ওই পর্যন্ত, বেশি দূর এগোতে চাননি বীরেশ্বর। কেষ্টদাস কুণ্ডু স্ট্রিট থেকে বেরিয়ে নিজের গাড়িতে চড়ে বীরেশ্বর সোজা শেয়ার বাজারের দিকে চলে গিয়েছিলেন, এবং কি আশ্চর্য, সেই দিনেই মার্কেট থেকে তিনি মোটা টাকা লাভ করেছিলেন। হাওড়া জুট, বিআইসি ও বেঙ্গল কোল টপাটপ কয়েক পয়েন্ট ওপরে উঠে বীরেশ্বরকে বিস্মিত করল। বেপরোয়া হয়ে বীরেশ্বর কয়েক হাজার ইকুইটি শেয়ার বেচে দিলেন। লায়ন্স রেঞ্জের ফলের দোকানে ডবল সাইজ গ্লাসে বেদানার রস খেতে খেতে বীরেশ্বর সেদিন ভোরবেলার স্পর্শ সুখের কথা ভাবতে লাগলেন। সেদিন সকালে তিনি ইচ্ছে করে শ্যামাকে চুম্বন করে বেরোননি। এই প্রথম বীরেশ্বর রক্ষিত অনুভব করলেন, শ্যামার থেকেও কোনো পয়মন্ত মেয়ে তার জীবন আকাশে দেখা দিয়েছে। ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে মধুমালতী উঠে দাঁড়ালো। মধুমালতীর মনে পড়ল অধরবাবুই খবর দিয়েছিলেন, বিপ্লবী গণেশ মিত্রের সহযোগী বীরেশ্বর রক্ষিত তোর সঙ্গে আলাপ করে খুব খুশি হয়েছেন। ভদ্রলোক আর একদিন তোর সাক্ষাতের অভিলাষী মধু। গণেশ মিত্রের সহযোগী কীরকম হবেন সেই সম্বন্ধে মধুমালতীর মনে যে ভাবমূর্তি ছিল, তার সঙ্গে বীরেশ্বরের কোনো মিল হয়নি। কিন্তু মধুমালতী মনকে বুঝিয়েছিল, চেহারা এবং কথাবার্তা থেকে সব মানুষের কাজ বোঝা যায় না। কেন বীরেশ্বর রক্ষিত আবার আসতে চান? সরল মনে মধুমালতী ভেবেছে, হয়তো উনি রাজাবাগানে বিপ্লবী গণেশ মিত্রের অজ্ঞাতবাস পর্বের কাহিনী শুনতে চান মধুমালতীর কাছে। এদিকে অধর চাটুর্যে মুখ শুকনো করে বললেন, মধু, আমাদের সময় খারাপ আসছে। বন্দে মাতরম নাটক যদি ফ্লপ হয়, তাহলে কোহিনূর থিয়েটারে ভবিষ্যৎ যে কী হবে কেউ জানে না মধু। সব শুদ্ধ ৭৫টা লোকের চাকরি, তার মানে ৭৫টা পরিবারের অন্ন, বুঝলি? বীরেশ্বর রক্ষিত গোপনে থিয়েটারের জমিটা কিনেছেন কিনা তাও খোঁজ করতে হবে। সংকোচ কাটিয়ে অধর বলেছিলেন, মধু, একমাত্র তুই খবরটা ঘোড়ার মুখ থেকে বার করতে পারিস, বুঝলি? বীরেশ্বরের সঙ্গে আবার দেখা করতে রাজি হয়েছে মধুমালতী। বীরেশ্বর রক্ষিত দ্বিতীয় দিন খালি হাতে আসেননি, সঙ্গে অনেক উপহার এনেছিলেন। মধুমালতী বেশ লজ্জা পেয়ে গিয়েছিল। থিয়েটারের সস্তা মেয়েরা ভক্তদের কাছ থেকে যা পায় তাই নেয়। সামান্য চেনা পুরুষ মানুষের কাছ থেকে দামি উপহার নিতে মধুমালতী মোটেই অভ্যস্ত নয়।
তখন সকাল 10:30। একটা লাল পাড় সাদা টাঙাইল শাড়ি পরে মধুমালতী যতখানি সম্ভব নিজেকে গ্ল্যামার মুক্ত করে বীরেশ্বরের সামনে এসে বসেছিল। ধবধবে আদ্যির পাঞ্জাবি পরা বীরেশ্বরের দিকে চায়ের পেয়ালা এগিয়ে দিয়ে সে বলেছিল, এসব আপনি ফেরত নিয়ে যান মিস্টার রক্ষিত। বিনয়ে বিগলিত বীরেশ্বর উত্তর দিয়েছিলেন, এসব আপনারই ভাগ্যে রোজগার করা। সেদিন এখান থেকে শেয়ার মার্কেটে ফিরে গিয়েই দেখি বেঙ্গল কোলের দাম তাল গাছে উঠবার জন্য ধরফর করছে। 5,000 শেয়ার 1.5 টাকা প্রফিটে বেচে দিলাম। মধু মনে মনে হিসেব করতে লাগলো, এই 7,500 টাকা কোহিনূর থিয়েটারে লাভ করতে হলে তাদের সকলকে কত কাঠ খড় পোড়াতে হতো। বীরেশ্বর বলেছিলেন, স্রেফ আপনার ভাগ্যেই ব্যাপারটা হলো। বেঙ্গল কোলের দাম এইভাবে বাড়বার কোনো কারণই ছিল না। মধুমালতী তবু ওসব উপহার নেবে না, কিন্তু বীরেশ্বর যাতে রাগ না করেন তার জন্য বলল, আমাদের নতুন নাটক বন্দে মাতরম কবে দেখবেন? আমি পাসের ব্যবস্থা করে রাখব। হা হা করে হেসে উঠেছিলেন বীরেশ্বর। গতকালই আমি দেখে এসেছি, যাতে নায়িকার নজরে না পড়ি সেই জন্য 5th সারিতে বসেছিলাম। কীরকম লাগলো? জিজ্ঞেস করল মধুমালতী। নির্দ্বিধায় বীরেশ্বর উত্তর দিলেন, আপনার অভিনয় ছাড়া নাটকে আর কিছুই নেই। আপনি যেন মূর্তিমতী স্বদেশ লক্ষ্মী। কিন্তু হরের নিয়োগে কতদিন আপনাকে শোষণ করবে? যাবার সময় আর এক কাণ্ড হলো। উপহারগুলো ফেরত দেবার কথা উঠতেই বীরেশ্বর হঠাৎ মধুমালতীর হাত চেপে ধরলেন। একটা রফা হোক, উপহারগুলো থাক, তার বদলে আমি মালতী দেবী ফ্রি পাসে আবার থিয়েটার দেখব। শনিবার 6:30 শোতে বীরেশ্বর রক্ষিত থিয়েটার দেখতে আসবেন। ইতিমধ্যেই বোঝা গিয়েছে বন্দে মাতরম সুপার ফ্লপ। হরের নিয়োগীর সর্বনাশ হয়েছে। বউয়ের গয়না বন্ধক দিয়ে নতুন প্রোডাকশনে নেমেছিলেন হরের নিয়োগী। অধর চ্যাটার্জির সঙ্গে বৃহস্পতিবারের শোতে মালতীর দেখা হয়ে গিয়েছিল। অধরের চোখে জল। বললেন, মধু, আমার সাজানো বাগান শুকিয়ে গেল রে। কত আশা করে তোদের সকলকে কোহিনূরে নিয়ে এসেছিলাম। আমার নাটক, তোর অভিনয় ও সৌন্দর্য এবং সকলের ঐকান্তিক চেষ্টায় এই কোহিনূরে নতুন এক ইন্দ্রপুরী গড়ে তুলব ভেবেছিলুম রে। এখন এই থিয়েটার একমাত্র তুই রক্ষে করতে পারিস মধু। অধর চ্যাটার্জি বলেছিলেন আমাকে, হরের নিয়োগের পথের ভিখিরি হতে দেরি নেই। কোহিনূর থিয়েটারে জমি কিনে মামলা মোকদ্দমা বাঁধিয়ে বীরেশ্বর রক্ষিত একটা কাণ্ড বাঁধিয়ে বসবেন। তারপর পুরনো এই থিয়েটার বাড়িটাকে ভেঙে ফেলে এখানে হাই রাইজ ফ্ল্যাট বাড়ি তুলবেন বীরেশ্বর রক্ষিত। বুঝেছিস? অথচ চ্যাটার্জি জানতেন শনিবারে আবার নাটক দেখতে আসবেন বীরেশ্বরবাবু। অথর আরও জানালেন, বীরেশ্বর নাকি এখন আমার নেক নজরে পড়বার জন্যে পাগল। তার জন্য যে কোনো মূল্য দিতেই তিনি রাজি। আমি তখনও বন্দে মাতরমে নারী বিপ্লবী রীনা দাসের অভিনয় করছি। আমারই হাতে রিভলভার থেকে গুলি লাট সাহেবের দেহের দিকে ছুটে গিয়েছে। পুলিশের শত অত্যাচারেও আমি মুখ খুলিনি। কোথায় সেই রীনার অগ্নিগর্ভ সংলাপ, আর কোথায় অধরদার এই আজব কথাবার্তা? অথরদা শুকনো মুখে বললেন, মেয়েরাই তো বারবার আমাদের উদ্ধার করেছে মধু। তোদের ত্যাগেই তো স্টার থিয়েটারের বাড়ি উঠেছিল। এসব অধরদা আমাকে কি বলছেন? আমি রাগ করে ওর সঙ্গে কথা বন্ধ করে দিয়েছি। গোপনে খোঁজ খবর নিয়েছি অন্য কোনো থিয়েটারে আমার জায়গা হবে কি না। আমারও সময় খারাপ, ছোটোখাটো পার্ট জুটলেও জুটতে পারে, কিন্তু মধুমালতীকে এখন কেউ হিরোইন করতে চায় না। কিন্তু হিরোইন না হলে মধুমালতীর অবশিষ্ট কী রইল? তাছাড়া অধরদা আমাকে আরও ভাবিয়ে তুললেন, ছোটোখাটো পার্ট করে আমার না হয় পেট চলে যাবে, সময় ভালো হলে আবার না হয় নায়িকার ভূমিকায় অভিনয় করব, কিন্তু কোহিনূরের এই 75 জন লোক কোথায় যাবে? দুদিন আমি সারাক্ষণ চিন্তা করেছি।
বিনোদ মাসির জীবনের গল্পটা তখন জেনেও আমি যেন হঠাৎ ভুলে গেলাম। বিনোদ মাসি নতুন স্টার থিয়েটারে টাকা তোলার জন্য যা করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে কখনো করেনি। এক অবাঙালি ধনীর কাছে 50,000 টাকায় নিজেকে বেচে দিয়েছিলেন। তখন বড়লোক গুরুমুখুরাই রূপসী বিনোদ মাসিকে পাবার জন্যে পাগল। এই সব পুরুষ সিংহের পাল্লায় একবার পড়লে রক্ষে নেই। এদের কাছে ধরা দেবার অর্থ কি তাও জানতেন বিনোদ মাসিমা। কতই বা তখন বয়স বিনোদ মাসির, বড় জোর 20। অনেক ভেবে চিনতে অন্য কোনো পথ খুঁজে পেলেন না। শেষে বিনোদ মাসি গুরমুখ রায়কে বললেন, আগে থিয়েটার তৈরি করে দাও, তবে আমাকে পাবে। গুরমুখ রায় সুন্দরীকে বুঝিয়েছিলেন, থিয়েটারের হাঙ্গামায় গিয়ে কি হবে, তোমাকে আমি 50,000 টাকা ক্যাশ দিচ্ছি। কিন্তু নটি বিনোদিনীর এক কথা, যতক্ষণ না থিয়েটার বাড়ি তৈরি করে দিচ্ছ ততক্ষণ আমাকে পাবে না। এসব কতদিন আগেকার কথা। এতদিন পরে অভাগিনী আমার সামনে আবার সেই একই অগ্নি পরীক্ষা। আমি সংশয়ের দোলায় দুলছি। বীরেশ্বর বাবুকে আমি যতটা দেখেছি তাতে তো তাকে বিনোদ মাসির পুরুষ মানুষ গুরমুখ রায়ের মতো বোকা মনে হয়নি। সামান্য এক নতিকে সন্তুষ্ট করবার লোভে বীরেশ্বর কেন এই লাইনে আসতে যাবেন? বিনিদ্র বিছানায় সারা রাত ভাবতে ভাবতে আমার মনে নতুন সন্দেহ দেখা দিয়েছে। অদ্ভুতার একটা কথা মনে পড়ে গিয়েছে, বিনোদিনী এবং আমার মধ্যে শক্তি পরীক্ষা হোক। মধুমালতীর কতখানি মনোহারিণী ক্ষমতা তা দেখা যাক। আমি স্বপ্নে দেখলাম রাজনটি রাগমালা রূপসজ্জায় আমি যেন আবার সম্রাটের মনোহরণে নেমেছি। এ আমার নতুন অগ্নি পরীক্ষা। মধুমালতী শোবার ঘরে বীরেশ্বর আপন মনে দোলনায় দুলছেন। সেই স্মরণীয় শনিবারে কোহিনূর থিয়েটারের 6 নম্বর সিটে বসেই তিনি অগ্নিযুগের নায়িকা রীনা দাসকে দ্বিতীয়বার দেখছিলেন। বিরতির সময় অধর এসে খোঁজ করে গেল। বীরেশ্বরের ইচ্ছে শোয়ের শেষে মধুমালতীকে নিজের গাড়িতে কেষ্টদাস কুণ্ড স্ট্রিটে পৌঁছে দিয়ে আসেন। অধর মাথা চুলকে বলেছিল, জিজ্ঞেস করে দেখি, ভীষণ খেয়ালি মেয়ে তো, একবার না বললে কার সাধ্য হ্যাঁ করায়। বীরেশ্বর ভেবেছিলেন, খেয়ালি বলেই তো পোষ মানাতে মজা আছে। শোয়ের শেষে অধর চুপি চুপি বীরেশ্বরকে বলল, মধুমালতী এখন অগ্নিযুগের নায়িকার মেজাজে রয়েছে, বলতে সাহস হলো না। আপনি নিজেই একবার কথাটা তুলে দেখুন। বীরেশ্বর ভেবেছিলেন তার প্রস্তাবে হয়তো বিস্ফোরণ হবে, কিন্তু কি আশ্চর্য, মধুমালতী কোনো রকম আপত্তি করল না। মিষ্টি হেসে বীরেশ্বরকে বলল, চলুন। গাড়ির মধ্যে মস্ত একটা ফুলের তোড়া রেখেছিলেন বীরেশ্বর। বাড়ির সামনে গাড়ি রেখে বিরাট সেই ফুলের তোড়া নিয়ে বীরেশ্বর ওপরে উঠে এলেন। বীরেশ্বরকে বসতে দিয়ে মধুমালতী দ্রুত কাপড় ছাড়তে গেল। বীরেশ্বরের হৃদয়ে তখন অনিশ্চিত রোমান্সের দ্রুত স্পন্দন। আশা নিরাশার দোলায় তখন তিনি দ্রুত দুলছেন। জামাকাপড় ছাড়তে বেশি সময় লাগেনি মধুমালতীর। সামান্য কয়েক মিনিটে অভিনেত্রীরা যে কী রকম সাজসজ্জা পাল্টে ফেলতে পারে তার নমুনা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন বীরেশ্বর। গাড়িতে কথায় কথায় বীরেশ্বর বলেছিলেন, স্বদেশিনী রীনা দাসের কাছে তিনি কীরকম অস্বস্তি বোধ করেন। মধু মিষ্টি হেসে বলেছিল, কেন, আপনিও তো একদিন ওই অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। এই কমিউনিটি অগ্নিযুগের অগ্নিকন্যা রীনা দাসকে বিদায় দিয়ে রাজনটি রাগমালা রাজার বিজন কক্ষে ফিরে এসেছে। কয়েক মুহূর্তের জন্য বীরেশ্বর তার অতীত ও বর্তমান ভুলে গিয়েছিলেন। মনে হলো তিনিও যেন মঞ্চে রাজা রানী নাটকে অভিনয় করছেন। বীরেশ্বর সেই মুহূর্তে কী সংলাপ বলেছিলেন এবং রাগমালা তার কী উত্তর দিয়েছিল তা স্মরণ করতে পারছেন না বীরেশ্বর। শুধু মনে আছে,
সমস্ত দ্বিধা ও সংকোচ কাটিয়ে নতজানু রাজা বীরেশ্বর যৌবন মদমত্তা রাগমালার কৃপা ভিক্ষা করেছিলেন। লাস্ট সময় রাগমালা অনুরাগের রক্তিম মুখে বলেছিল, পরিবর্তে সে যদি অনেক কিছু চেয়ে বসে। শেয়ার বাজারে বীরেশ্বর রক্ষিত এক মুহূর্ত বিলম্ব না করে ফাটকা খেলেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন রাগমালার অনুগ্রহ লাভ করলে তার কোনো অভিলাষী তিনি অপূর্ণ রাখবেন না। মালতী তখন রাজারানী নাটকে সেই বিখ্যাত সংলাপ ব্যবহার করেছিল, হে বিদেশী, লালসায় আসিয়া প্রেম কথা কহিয়া মনোমুগ্ধ করিবার মানুষের অভাব নাই, কিন্তু কে হৃদয়ের পরীক্ষা দিবে? বীরেশ্বরের মনে পড়ল সেই রাত্রের পরবর্তী ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে এই পবিত্র শয়ন মন্দির। এই ঘরের ইট কাঠ পাথর ও তুলো জানে রাজনুটির সান্নিধ্য ভিক্ষায় এসে ভাগ্যবান বীরেশ্বর কেমন করে অর্ধেক রাজত্বও লাভ করলেন। কোহিনূর থিয়েটারের জমিটাই কিনেছিলেন বীরেশ্বর। নিবিড় আলিঙ্গনে ধরা দেবার আগে রাজনটি বহু অর্থ হীরামণি মাণিক্য দাবি করবে আশঙ্কা করেছিলেন বীরেশ্বর, কিন্তু রাগমালা এসব কিছুই চাইল না। শান্তভাবে বলল, আমার একটাই প্রার্থনা আছে বীরেশ্বরবাবু, আমাদের থিয়েটার যাতে বন্ধ না হয় আপনি দেখবেন। এ আর এমন কি ব্যাপার মধু? বীরেশ্বর সেই রাত্রে মধুমালতীর অনাবিষ্কৃত উষ্ণ দেহকে নিবিড় আলিঙ্গনে বন্দি করবার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তুমি আমাকে নতুন সৌভাগ্য এনে দিয়েছ মধু, সমস্ত জীবন ধরে তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখব না মধু। সৌভাগ্য বলতে মধু কি বুঝেছিল কে জানে, কিন্তু বীরেশ্বরের মাথায় ছিল শেয়ার বাজারের কথা। মালতীর আকস্মিক স্পর্শে ভাগ্যবান হয়ে দ্বিতীয় দিনেও মার্কেট থেকে মোটা টাকা রোজগার করেছিলেন বীরেশ্বর রক্ষিত। সে রাত্রে আর বাড়ি ফেরা হয়নি বীরেশ্বরের। তার মনে হলো জ্যোৎস্না রাতে সীমাহীন সমুদ্রের উপর রাজা ও রূপসী ভেলা ভাসিয়ে দিয়েছেন। মালতী চায়নি, কিন্তু নবার্জিত নারীকে সন্তুষ্ট করবার জন্য বীরেশ্বর সদর্পে প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে বাংলার নাট্য সম্রাজ্ঞী করে তুলব মধু। নাট্য সম্রাজ্ঞী একজন আছেন, মধুমালতী মনে করে দিয়েছিল বীরেশ্বরকে। থিয়েটারের অত শত খবর রাখেন না বীরেশ্বর, মাথা চুলকে বলেছেন, বেশ, তাহলে তুমি হবে নাট্যেশ্বরী। ক্ষুদ্র এই লালসার জগতে পবিত্র ঈশ্বরকে টেনে আনবার কোনো ইচ্ছে নেই মধুমালতীর, তাই সে চুপ করে রইল। বীরেশ্বরের প্রস্তাবে সম্মতি দিতে পারল না। তখন বীরেশ্বর বলেছিলেন, বেশ, নাট্য জগতে তুমি হবে কোহিনূর মণি। অপ্রত্যাশিত সৌভাগ্যে অভিভূত বীরেশ্বর সেদিন নটি মধুমালতীর রমণীয় পাদপদ্মে আরও অনেক কিছু নিবেদন করেছিলেন। তুমি কি কোহিনূর থিয়েটারের মালিক হতে চাও মধু? না, মধুমালতীর মনে নাট্যালয়ের মালিক হবার কোনো অভিলাষ নেই। সে শুধু চেয়েছিল ৭৫টা ভাগ্যহীন পরিবারকে অনশনের হাত থেকে রক্ষা করতে। চোখের জল চেপে রেখে মধুমালতী বলেছিল, বীরেশ্বরবাবু, কোহিনূর থিয়েটার যেন চালু থাকে, আমি আর কিছুই চাই না আপনার কাছ থেকে। একগাল হেসে ধনপতি বীরেশ্বর বলেছিলেন, শয্যা সাক্ষী রেখে যে কথা দিয়েছি মধু, তার হেরফের হবে না। আমি অর্ডার দিয়ে দেব, কোহিনূরের কর্মচারীরা প্রতিদিন বিকেলে এসে তোমার পায়ের ধুলো নিয়ে তবে কাজ আরম্ভ করবে। পায়ের ধুলো থিয়েটারের লোকেরা একজনেরই নেয়, তিনি পতিতপাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার পবিত্র স্পর্শে একদিন বিনোদ মাসির মধ্যেকার পাষাণে অহল্যা মুক্তি পেয়েছিল। বিনোদ মাসির অভিনয় দেখে মুগ্ধ ঠাকুর তো আশীর্বাদ করেছিলেন, তো চৈতন্য হোক, এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? মধুমালতী বুঝতে পারে না।
মধুমালতী থিয়েটারে ঢোকার পরে একদিন মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে বিনোদ মাসিকে বলেছিল, তাহলে মাসি, আমি নরকে পড়ে থাকবো তুমি যে মাকে বলেছ? বিনোদ মাসি ছোট মেয়েকে আচমকা দুঃখ দিয়ে মনোকষ্ট পেয়েছিলেন। কিশোরী মধুমালতীকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরে বিনোদিনী বলেছিলেন, অবলা মেয়েদের ভুলিয়ে ভালিয়ে নরকে নিয়ে যেতে থিয়েটার বাবুদের তুলনা নেই রে। কিন্তু তোর কোনো ভয় নেই, থিয়েটারের সবার পিছনে ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ রয়েছে, ওদের চৈতন্য হতেই হবে। বিবেকানন্দের কথাও মধুমালতীকে বলেছিলেন বিনোদ মাসি। থিয়েটারে সাজঘরে বসে নটনটিরা কতদিন সেই আশ্চর্য মানুষের গান শুনেছে। বিনোদ মাসি বলেছিল, তিনি বিভোর হয়ে গিরিশবাবুর লেখা গান গাইছেন এবং আমরা চোখের জল মুছতে মুছতে শুনছি, জুড়াইতে চাই, কোথায় জুড়াই? কি হলো মধু, কথা বলছো না কেন? মালতী পাদপদ্ম পূজারী বীরেশ্বর স্মরণীয় সেই রাত্রে নীরব শয্যাসঙ্গিনীকে জিজ্ঞেস করেছিলেন। মধুমালতী শান্তভাবে বলেছিল, আমি থিয়েটারের মালিক হতে চাই না বীরেশ্বরবাবু, আমি কেবল অভিনেত্রী হতে চাই। অভিনেত্রী হতে চাই নটি বিনোদিনীর মতো। অনেক অনেক দিন পরে যখন আমি এই পৃথিবীতে থাকব না বিনোদিনীর মতো, তখন যেন নটি মধুমালতীর অভিনয়ের কথা লোকে স্মরণে থাকে। রেখো এ দাসীরে মনে, এ মিনতি করি পদে। ঠক করে শব্দ হলো ঘরে। দোলন থামিয়ে বীরেশ্বর দেখলেন পুজো শেষ করে মধুমালতী ঘরে ঢুকেছে। দেওয়ালে টাঙানো রাজনটি রাগমালার সঙ্গে এখনকার মালতীর মুখটা মিলিয়ে নিলেন বীরেশ্বর। সিনেমা থিয়েটারে নায়িকাদের বেশিক্ষণ ঠাকুর ঠাকুর করা উচিত নয়, তাতে ওদের ক্ষতি হয়। সেক্স গ্ল্যামার 100 ওয়াট থেকে 20 ওয়াটে নেমে আসে। বীরেশ্বর ভাবলেন, যৌবনধন্যা যে রাজনটির কটাক্ষ সহস্র পুরুষ হৃদয়ে কামনার দাবদাহ ছড়িয়ে দিত, সেই চিরন্তন উর্বশীকে আজকের ঠাকুর ভজা মধুমালতীর মধ্যে বীরেশ্বর খুঁজে পাচ্ছেন না। মধুমালতীর দেহের দিকে আর একবার নজর দিলেন বীরেশ্বর। যৌবনের ঐশ্বর্য এখনো নিঃশেষিত হয়নি। মধুমালতীর বক্ষ সম্পদ এখনো আশ্চর্য, কিন্তু মধুমালতী যেন তার যৌবনের আকর্ষণী শক্তি হারিয়ে ফেলছে। বীরেশ্বরের মনের এইসব ভাবনা কিন্তু বাইরে প্রকাশ পাচ্ছে না। এই বীরেশ্বরকে ধরা মধুমালতীর মতো সরলা নারীর কাজ নয়। দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করলেন। মধুমালতীর আইন কানুন বাড়ির মতোই করা হয়ে উঠেছে ক্রমশ। রান্নায় আলু নেই, যদিও আলু বীরেশ্বরের প্রিয় খাদ্য। আশ্রিতারা এই মুহূর্তে বিশিষ্ট অতিথির জন্য মদের বোতল বার করে। বীরেশ্বরের হয়েছে মুশকিল। মধুমালতী ড্রয়ার থেকে ডাইজিপ্লেক্সে শেষে বার করল। বীরেশ্বরের নিয়মিত অভ্যাস যাতে কেষ্টদাস কুণ্ডু স্ট্রিটে এসে নষ্ট না হয়, সেই জন্য মধুমালতী স্পেশাল ব্যবস্থা করে রেখেছে। বিছানায় এসে বসল মধুমালতী। বীরেশ্বর বললেন, আজকের তারিখটা মনে আছে মধু? মধুর খুবই মনে আছে। কয়েক বছর আগে এমনই এক 21শে জানুয়ারি রাত্রে এই ঘরেই তো মধুমালতী নিজেকে বীরেশ্বরের কাছে বন্ধক রেখে কোহিনূর থিয়েটারকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। বীরেশ্বর সেদিন যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, মধুমালতীর হৃদয় সাগরে ডুব দেবার জন্য যেসব অযাচিত প্রস্তাব এনেছিলেন, তা যদি মধুমালতী টেপ রেকর্ড করে রাখত, তাহলে আজ তা বীরেশ্বরকে শোনানো যেত। আমি চিঠি না লিখলে আজ আপনি আসতেন? শান্তভাবে জিজ্ঞেস করল মধুমালতী। বীরেশ্বর অভিনয়ের স্টাইলে অর্ধেক চোখ বুজে ভারী গলায় বললেন, কি যে বলো মালতী, আজ আমি এখানে না এসে পারি। ভেবেছিলুম আচমকা মাঝরাতে ফুলের মালা নিয়ে হাজির হব। একতলায় সিঁড়ির কাছে দাঁড়ানো তোমার নেপালি দারোয়ানটা আমাকে দেখে অবাক হয়ে যাবে। দারোয়ানটা আপনি ওর মাইনে দেন বীরেশ্বরবাবু?
অপ্রিয় সত্যটা শান্তভাবে মধুমালতী রাতের অতিথিকে মনে করিয়ে দিল। তোমারই নিরাপত্তার জন্যে দারোয়ান রাখা মধু, হরেণ্যযোগী থিয়েটারের মধুমালতী আর বীরেশ্বরের কোহিনূর থিয়েটারের মধুমালতী তো এক নয় মধু। আর যা দিনকাল পড়েছে, মানুষের যেরকম নৈতিক অধঃপতন হচ্ছে, পার্সোনাল দারোয়ান ছাড়া কোনো সমর্থ মেয়েই সেফ নয়। মধুমালতী অভিনেত্রী মুখে একটু ভাব না প্রকাশ করে মনে মনে হাসতে পারে। অমূল্যদি নিজের কানে শুনেছে বীরেশ্বর দারোয়ানকে বলছেন, পুরুষ মানুষ কেউ আসছে কিনা নজরে রাখবে, আর দিদিমণির গানের মাস্টারমশাই কতক্ষণ থাকে প্রতিদিন নোট করবে। বীরেশ্বর এবার বললেন, আমি ভেবেছিলুম নিশীথ রাতে যখন ঢুকবো তখন তুমি একটা চমৎকার ডায়ালগ দিয়ে আমাকে রিসিভ করবে। ওরে বাজারে শঙ্খ বাজা, এসেছে আজ আঁধার ঘরের রাজা। কালের কালিমা নাটকে ওই ডায়ালগটা আমার নয়, লিপিকা ওর জন্যে হাততালি পায় বীরেশ্বরবাবু। মধুমালতী শান্তভাবে বীরেশ্বরকে মনে করিয়ে দিল। মধুর মিলনের এই যামিনীতে দুজনের মধ্যে আচমকা থার্ড পার্টি প্রসঙ্গ উঠতেই বীরেশ্বর সজাগ হয়ে উঠলেন। এর জন্যে তিনি ঠিক প্রস্তুত ছিলেন না। একটু অস্বস্তিতে পড়ে গেলেন তিনি। এই ডায়ালগটা নিয়ে ভিতরে ভিতরে যে অনেক কাণ্ড হয়েছে তা মধুমালতীর অজানা নয়। অধর চাটুর্যি একদিন চুপি চুপি মধুমালতীকে বলেছিল, থার্ড সিনে তোর জন্যে একখানা ডায়ালগ যা দিয়েছি না, হল তোর কথায় ফেটে পড়বে, বুঝলি? সংলাপটার জন্যে মধুমালতী তৈরি হয়েছিল। দর্শকদের কাছে নতুন ধরনের একটা কাজ দেখাবে সে। কিন্তু রিহার্সালে দেখা গেল ডায়ালগটা লিপিকার মুখে। বীরেশ্বরের হুকুমেই যে সংলাপটা লিপিকার মুখে বদলি হয়েছে তা বুঝতে পেরেছে মধুমালতী। বীরেশ্বর মুহূর্তের জন্য অপ্রস্তুত হলেন না। নিজেকে সামলে নিয়ে মধুমালতীকে এখনকার মতো শান্ত করবার জন্য বললেন, নাটকের প্রয়োজনে লিপিকার মুখে কথাটা মানায়। কালের কালিমা তো লিপিকার ওপরেই পড়ছে। মধু, তুমি তো মহাকালের সোনালী প্রতিমা হয়ে দর্শকদের মনের সিংহাসনে বসে থাকছ। এই সামান্য বছরে কি সুন্দর সব ডায়ালগ আয়ত্ত করেছেন বীরেশ্বর রক্ষিত। বীরেশ্বর নিজেই এক এক সময় অবাক হয়ে যান। অধর চাটুর্যকে তিনি হুকুম করেছিলেন, যেখানে যা ভালো সংলাপ পাবে তা আমার জন্য সংগ্রহ করবে, আমাকে এসে শোনাবে। এর জন্য তোমাকে আমি মাসে 10 টাকা করে স্পেশাল অ্যালাউন্স দেব। পেটের ছেলে অধরটা এখানে থাকলে ভালো হতো। একটা তাক লাগানো সংলাপ দিয়ে মধুমালতীর মুখের অমাবস্যা ঘুচিয়ে দেওয়া যেত। বীরেশ্বর এবার মধুমালতীকে একটু আদর করবেন ঠিক করলেন। প্রেমিকের মতো গদগদভাবে বীরেশ্বর বললেন, মধু, অনেক বছর আগে এই রাতে নিমন্ত্রণ আমি নিজেই চেয়ে নিয়েছিলাম। সেই রাতে তোমারও আমার জীবন পাল্টে গেল মধু। আজ ঠিক সেই রাতেই তুমি আমাকে পত্র লিখে ডেকে পাঠালে। মধুমালতী চুপ করে রইল। বীরেশ্বর বললেন, সেই রাতের আগে তুমি আমাকে দেখলেই বিরক্ত হয়ে উঠতে, মনে আছে? বীরেশ্বরের শিথিল আলিঙ্গনে বন্দিনী মধুমালতী এখনো নির্বাক। বীরেশ্বর বললেন, আমার মনে সন্দেহ জেগে উঠেছিল, হয়তো আমি আর এগোতাম না। কিন্তু ঠিক সেই সময় আমার বন্ধু নেদমল্লিক বললেন, রাজনটি রাগমালার একটা বিব্বক দৃশ্য আছে। ওই রকম শব্দ আমি শুনিনি। নেদবাবু আমাকে বুঝিয়ে দিলেন, অহংকার বশে নারী প্রিয় বস্তুতে যে অযথা অনাদর প্রকাশ করে তারই নাম নাকি বিব্বক। মধুমালতীর চোখ ঘুমে জড়িয়ে আসছে। বীরেশ্বর স্নেহভরে বললেন, ঘুমিয়ে পড়ো মধু, তুমি খুব ক্লান্ত আজ। মধুমালতী ভাবছে যে জন্যে বীরেশ্বরকে ডেকে পাঠানো তা এবার বলবে কিনা।
কাজের কথা আছে বলেই নিজের লাজ লজ্জা বিসর্জন দিয়ে সে আজ বীরেশ্বরকে চিঠি লিখেছিল। বীরেশ্বর আজ আবার শয্যায় ধরা দিয়েছেন। যা কিছু জটিল সমস্যা আছে তার ফয়সালা করবার এই তো প্রকৃষ্ট সময়। কথাটা অবশ্যই লিপিকার সম্বন্ধে, কিংবা ভেবে দেখলে মধুমালতীর ভবিষ্যৎ সম্পর্কে। নায়িকা মধুমালতীর ভবিষ্যৎ সম্পর্কে ইদানিং চিন্তা দেখা দিয়েছে। সেই সম্বন্ধেই সে খোলাখুলি প্রতিশ্রুতি চায় বীরেশ্বরের কাছ থেকে। নিজেকে হঠাৎ ভীষণ দুর্বল মনে হচ্ছে মধুমালতীর। বীরেশ্বরবাবু তো তার স্বামী নয়। অগ্নি সাক্ষী করে তার আমরণ দায়িত্ব তো তিনি গ্রহণ করেননি। যে নারী অপরের রক্ষিতা, তার ভবিষ্যৎ চিন্তা তো তার নিজেরই। নিজের মা ও বিনোদ মাসি দুজনের বিষণ্ণ মুখে মধুমালতী এই অন্ধকারের মধ্যেও দেখতে পাচ্ছে। নিরাপত্তা, স্বামী ও বিবাহিত জীবনের লোভ বিনোদ মাসিকে পাগল করে তুলেছিল। তারই আকর্ষণে খ্যাতির মধ্য গগনে মাত্র 23 বছর বয়সে নটি বিনোদিনী রঙ্গমঞ্চের স্বর্ণ সিংহাসন ত্যাগ করে সিংহমশাইয়ের আশ্রয়ে চলে গিয়েছিলেন। যতদিন সিংহমশাই বেঁচে ছিলেন ততদিন প্রায় বিবাহিতা স্ত্রীর সম্মান ও সুরক্ষা পেয়েছিলেন বিনোদ মাসিমা। একটি মেয়ের মাও হয়েছিলেন। কিন্তু ভাগ্যের দেবতা শকুন্তলা ও সিংহমশাই দুজনকেই কেড়ে নিলেন। বিনোদিনী আবার নিরাশ্রয় হয়ে রাজাবাগানে ফিরে এলেন। থিয়েটারের অভাগিনী অভিনেত্রীদের জন্য ভবিষ্যতের নিরাপত্তা নেই, বেশ বুঝতে পারছে মধুমালতী। এখন ওই সব কথা তুলে বীরেশ্বরের কাছে মধুমালতী নিজেকে ছোট করবে না। মধুমালতী এবার বীরেশ্বরের দিকে নিজের হাত এগিয়ে দিল। বীরেশ্বর দেখলেন অন্ধকারে মধুমালতী নরম নরম সরু সরু আঙুল দিয়ে তার রোমশ বুকে হাত বুলিয়ে দিচ্ছে। মন্দ লাগছে না বীরেশ্বরের। তবু ভদ্রতা করে বললেন, তুমি শুধু শুধু কষ্ট করছো কেন মধু? অন্ধকারে মধুমালতীর হাসি বীরেশ্বর দেখতে পেলেন না। মধুমালতী মনে মনে বলছে, আমি শুধু শুধু আপনার বুকে হাত বুলোচ্ছি না বীরেশ্বর বাবু। ঠাকুর, এখানে তুমি চৈতন্য দাও। মালিক, নাট্যকার ও নির্দেশক বীরেশ্বর রক্ষিতের হৃদয়ের এইখানে বিবেকের স্নিগ্ধ প্রদীপটি তুমি জেলে দাও ঠাকুর, তুমি জেলে দাও।